প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে এনটিভির পর্দায় চোখ রেখেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুক্রবারের রাত, ছুটির রাত চলে এসেছে, আর আমি রুহানি সালসাবিল লাবণ্য নিয়মের বাইরে না গিয়ে এনটিভিতে চলে এসেছে রূপকথার রাত নিয়ে। রূপকথার রাতের নতুন একটি পর্ব, নতুন একটি সময়, তবে সাথে সেই পুরনো আমি। আর আমি তো একা একা আসলে অবশ্যই হবে না, আমার সঙ্গে অতিথি থাকতে হবে, যাদের গল্প, যাদের কথা আপনাদের সামনে তুলে ধরবো। আজকে দুজন অতিথিকে একসাথে আমন্ত্রণ জানিয়েছি। প্রথমে আমি একটি মেয়ের গল্প বলি। সেই মেয়েটা উপস্থাপনায় বেশ ব্যস্ত সময় পার করছিল বেশ কয়েক বছর ধরে। তারপরে তাকে আমরা অভিনয়ে থিতু হতে দেখলাম, নাটকে দেখলাম, ওটিটিতে দেখলাম, এবং তারপরে সিনেমার খবরও পেয়ে গেলাম। আমাদের সঙ্গে আছে আয়েশা খান। হ্যালো, ওয়েলকাম টু রূপকথার রাত। থ্যাংক ইউ সো মাচ। এবং ভীষণ ভালো লাগছে যে ফাইনালি আমি তোমার গেস্ট হতে পারলাম। ফাইনালি আমরা মিট করতে পারলাম। ওকে, আরও একজন দর্শক আছে আমার সাথে। বেশ অনেকগুলো বছর ধরেই তিনি কাজ করছেন। মডেল হিসেবে তাকে আমরা প্রথমে পেয়েছি। এখন পর্যন্ত অলরেডি তিনি প্রায় ৭৫টি টিভিসি করে ফেলেছেন। ২০২১-এ কবি প্লাস কুসুম নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন, এবং তারপরে প্রায় অর্ধশত নাটক তিনি করে ফেলেছেন। আমাদের সঙ্গে আছেন শাশ্বত দত্ত। ওয়েলকাম টু রূপকথার রাত। থ্যাংক ইউ। কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি। দুজন তরুণ, একদম টকবগে তরুণ কে একসাথে পেয়েছি। দুজনের কাছ থেকে একটু শুনি সময়টা কেমন যাচ্ছে, কেমন আছে? হ্যাঁ, আমরা তো জাতিগতভাবেই একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি। তো পরিবর্তনটা খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা এবং নতুন কোনো আশায় আমরা বেঁচে আছি, এবং সেইভাবেই খাপ খাইয়ে ভালোভাবে আগানোর একটা স্বপ্ন দেখছি। আয়েশার কাছে একটু শুনি। আমরা বলছিলাম যে ফাইনালি উই মেট। আমরা ফেসবুক ফ্রেন্ড বেশ অনেকগুলো বছর ধরেই। আর আমি দেখছিলাম যে গত মাসে তোমার বার্থডে ছিল, অনেকে তোমাকে নিয়ে অনেক ভালো ভালো কথা লিখেছে। তো আমি ভাবছিলাম যে এই মেয়েটা সত্যিই খুব মিষ্টি, খুব ভালো। তাছাড়া এতগুলো মানুষ তো আর মিথ্যা কথা লিখতে পারে না। আমি যখন আপু তোমার কথা শুনি তখন বেশ অনেকটাই ছোট আমি। তখন আমরা দুজনেই নাচ করতাম এবং রেগুলারলি আমরা ডান্স করতাম তখন। এবং সেখানে আমার যে নৃত্যগুরু এমআর ওয়াসেক স্যার, ওনার কাছ থেকে প্রথম তোমার কথা শোনা। তো যেহেতু নামের সাথে, তোমার নামের সাথে আমাদের আরেকজন নৃত্যশিল্পী, আমাদের আরেকজন ডান্স মেটের নামের মিল আছে, আমি না খালি মিলিয়ে ফেলতাম যে কোন লাবণ্যপুর কথা বলে। এরপর শুনলাম সালসাবিল লাবণ্য, এরপর বলে রুহানি লাবণ্য। আমি বলি কি লাবণ্য। ফাইনালি যখন আমি দেখলাম একদিন তোমাদের শান্তাপুর উপস্থাপনায় তোমরা চারজনই উপস্থাপিকা ছিলে। হ্যাঁ হ্যাঁ, ঈদের একটা শোতে নীলাপু খুব সুন্দরভাবে ওখানে গান কবিতা মিক্স করে একটা উপস্থাপন করেছিল। ওখানে আমি ফার্স্ট তোমাকে ডিসকভার করি। আমি বলছি আচ্ছা, এই লাবণ্যপুর কথাই তাহলে সবাই আমাকে বলে। তারপর তো তোমাকে সবসময় মানে হয় না যে যাকে আমি একবার ফাইন্ড আউট করে ফেলি, দেখা যায় যে তার অনেক কিছু আমার চোখের সামনে পড়ে যায়। তখন আমি ফাইন্ড আউট করলাম যে বিং আ ভেরি গুড ডান্সার, তুমি অনেক ভালো একজন হোস্ট। তারপর জানতে পারলাম তুমি আর্কিটেক্ট। আমি বলি ও মাই গড, ট্যালেন্টের পর ট্যালেন্ট। তোমার কথাটাও বলি, তোমারও তো ট্যালেন্টের পর ট্যালেন্ট। অনেক কিছু মানে একসাথে তুমি করেছো, এখনো করছো। আর শুরুতে আমি একটু শুনে নিতে চাই যে এনটিভিতে তো তুমি রেগুলার বেসিসে এই সিটটাতে বসো তোমার একটা শোতে, গানের বাজারে। সো আজকে অন্য সিটে এনটিভিতে বসে তোমার কেমন লাগছে? টকব্যাকটা খুব মিস করছি। এটা অন্য কোনো সেটে গেলে এখন আর মিস করি না, কারণ এখন ইউজ টু হয়ে গেছি। কিন্তু এনটিভিতে মানে আজকে এখানে বসে প্রথমে বলছিলাম যে টকব্যাকটা খুব মিস করছি। বাই দ্য ওয়ে, তুমি এই সাইডে বসো না ওই সাইডে বসো? আমি আমার শোতে আমি এই সাইডেই বসি। এই সাইডেই বসো আজকে গেস্ট হয়ে। এতটুকুই পার্থক্য। আর এই সোফাটা একটু কমফোর্টেবল আছে। মেবি গেস্ট তো আজকে চাপ মুক্ত, সেজন্য বোধহয় একটু বেশি কমফোর্টেবল লাগছে। না, ওর এত পরিচয়ের মাঝখানে একটা পরিচয় মনে বাদ গিয়েছে। ও কিন্তু একজন ফার্মাসিস্ট। ওকে, এটা কিন্তু আমি জানতাম না। এটা তো যে শ্রাবণাপুর সাথে খুব বলছে, শ্রাবণাপু তুমি ডক্টর, আমি ফার্মাসিস্ট। তো তুমি যখনই ক্লিনিকটা খুলে বসবে, চেম্বারটা খুলে বসবে, আমাকে ফার্মাসিস্ট হিসেবে তোমার রাইট হ্যান্ড হিসেবে আমাকে রেখো, আমি তোমার সব প্রেসক্রিপশন লিখে দিব। বাহ, তোমার কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ, গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে জাস্ট বিফোর দ্য প্যান্ডেমিক স্টার্টেড, আলহামদুলিল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ। একটু সাম্প্রতিক ব্যস্ততা নিয়ে শুনে, এখন কি কি প্রজেক্ট চলছে, কি কি কাজ সামনে পাচ্ছি আমরা, ব্যস্ততা কেমন? এখন তো নাটক চলছে, আসলে সেভাবে চলছে না, কাজ একটু বেছে বেছেই করা হচ্ছে, সব কিছু পরিবেশ পরিস্থিতি বুঝে। আর সিনেমা তো করা হয়েছে, কিন্তু সেটা এখনো মুক্তির অপেক্ষায়। চক্কর সিনেমা, শরাফ আহমেদ জীবন পরিচালিত। এই আচ্ছা, সিনেমার কাজ একদম কমপ্লিট? একদম শেষ, আরো প্রায় 7-8 মাস আগে।
আচ্ছা, সেই গল্পটা শুনবো আয়েশার কাছে একটু শুনে। এখন আয়েশা কি কি করছে, আমরা সামনে কি কি পাচ্ছি আয়েশার কাছ থেকে? এখন সত্যিকার কথা বলতে আপু একটু ব্যস্ততা একদমই কম বলতে যেহেতু একটু দেশের একটা অন্যরকম একটা পরিস্থিতি। চেঞ্জেস যেহেতু আসছে, সো এটার জন্য আসলে বন্ধ। আর একই সাথে যতটুকু এখন এই বছর থেকে তো নাটক করা শুরু করলাম, সবার থেকে যতটুকু শুনছি যে 2 ঈদের পর আর ভ্যালেন্টাইন আসার আগের সময়টাতে আমাদের একটু চাপ নাকি কম থাকে। তো সেজন্য আর কি এই সময়টাতে খুব নিজেকে সময় দেওয়া হচ্ছে, নিজের কাজগুলো দেখে দেখে প্রচুর ভুল ত্রুটি বের করার হোমওয়ার্ক চলছে এখন নিজের সাথে। আর টুকটাক করে বাসায় একটু ডান্স প্র্যাকটিস চলে, যেহেতু এখন আর শো করা হয় না, সো ওইভাবে সময় কাটানো হচ্ছে। আর কিছু প্রজেক্ট নিয়ে কথা হচ্ছে, ওটিটির প্রজেক্ট নিয়ে। এই বছরটা তো আসলে শুরু থেকে ওটিটির সাথে একেবারেই কাজ করা হয়, কিন্তু অল্প সময় কিন্তু তুমি ওটিটিতে মানে অনেকগুলো প্রজেক্ট বেশি কাজ করে ফেলেছি। মানে আমার যে ব্যাচটা, আমরা নিউ যে ব্যাচটা গত বছর এন্ট্রি নিয়েছি, গত বছর বা এর আগের বছর থেকে যদি আমি বলি, আমি বলবো যে তাদের মধ্যে একমাত্র আমি মনে হয় সব থেকে বেশি ওটিটি করে ফেলেছি। সেটার জন্য আসলে এই বছরটা ইচ্ছা করে একটু দূরে ছিলাম ওটিটির থেকে, চাচ্ছিলাম না একেবারেই হাতে নিতে। কিন্তু দুটো স্ক্রিপ্ট ভীষণ ভালো লেগে গেছে। একটা স্ক্রিপ্ট হবে কিনা এখনো সব মানে সার্বিক দেশের অবস্থা মিলিয়ে শিওর না এখনো, কিন্তু আরেকটা প্রজেক্ট নিয়ে আমাদের কথাবার্তা চলছে। সো হোপফুলি সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসে আমরা শুটে নামতে পারি। বাহ। আর সিনেমার কথাও তো শুনবো, সিনেমার গল্পও তো হ্যাঁ, আছে। দুইটা সিনেমা একদম ডান। বিপ্লব হায়দারের ভয়াল আর প্রসূন রহমানের শেকড়ে জাস্ট ছোট্ট একটু কাজ আমাদের বাকি আছে। আশা করি সব কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পর, পুরো বাংলাদেশের অবস্থা ভালো হয়ে যাওয়ার পর আমার মনে হয় আমাদের ঢাকার বাইরে ছোট্ট একটু শুট বাকি আছে, সেটা আমরা কমপ্লিট করতে পারবো। আচ্ছা, আরো ডিটেইলে শুনবো সিনেমার গল্প, এদিকটা থেকে একটু ঘুরে আসতে চাই। যে সিনেমাটির কথা বলছিলেন চক্কর, যে সবকিছু রেডি, রিলিজের অপেক্ষায় আমরা মুক্তির আছি, অপেক্ষায়, হ্যাঁ। সেখানে আমরা আসলে কি বেশে শাশ্বত দত্তকে আবিষ্কার করতে যাচ্ছি? সেই চরিত্রটা তো এখন পর্যন্ত কোনো অফিসিয়াল পোস্টার উন্মোচিত হয়নি। সেক্ষেত্রে আমি এটা এখন বলতে পারছি না চরিত্রটা। শুধু এটা বলতে পারবো যে পুরো গল্পটা একটা থ্রিলার গল্প, ওকে এবং সেখানে মোশাররফ করিম ভাই আছে, আমি আছি, এবং আরও অনেকে আছেন। ওকে, একটু পেছন দিকে চলে যেতে চাই। আমরা আয়েশার যেমন উপস্থাপক পরিচয়টা নিয়ে কথা বললাম, আমি শুনেছি এনটিভিতে আপনি অডিশন দিয়েছিলেন এবং সিলেক্টেডও হয়েছিলেন উপস্থাপক হিসেবে বেশ কিছু বছর আগে। না, এরকম কি কোনো ব্যাপার? অডিশন দিয়েছিলাম, হ্যাঁ। সিলেক্টেড হয়েছিলাম, কিন্তু আসলে তখন আমি বয়সজনিত একটা জটিলতায় আর কি আচ্ছা। ওই আপনার হট সিটে বসতে পারিনি। আমাকে দেখতে নাকি খুব ছোট ছোট লাগতো তখন, 2012 সালের কথা। এই আমি তখন অডিশন দিয়েছিলাম এবং সিলেক্টেড হয়েছিলাম। তখন আপনি টিভিসিও করছিলেন? হ্যাঁ, টিভিসিতে তো আমার শুরু 2009 সালে একজন ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট হিসেবে। তারপর আমি অডিশন দিয়ে যাচ্ছি 9, 10, 11, 12 তে একটা একটা টিভিসি করেছি। তারপর ইউনিভার্সিটিতে যখন আন্ডারগ্রেডটা আমার চলে 12 থেকে 16, 15 পর্যন্ত, ওই সময় আমি কাজ পাইনি, কিন্তু অডিশন দিয়ে গিয়েছি। সো আমার ওইটা একটা স্ট্রাগলিং পিরিয়ড ছিল। তারপর একটা দুইটা করতে 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 প্যান্ডেমিকের সময় থেকে আমি আসলে বেশি পরিমাণে টিভিসি করি, এবং তারপর 23 সালে নাটক। এর আগের সময়টুকু স্ট্রাগল পিরিয়ডই আমার। আচ্ছা, স্ট্রাগল পিরিয়ডের গল্পও শুনবো আয়েশার কাছ থেকে। একদম একটু শুরু থেকে শুরু করতে চাই, একটু ছোটবেলার কথা শুনতে চাই। নাচের সাথে তো সূক্ষ্মতা ছোটবেলা থেকেই। আমার যে কোনো কিছু আমি করি না কেন, সেটার জন্য আমি বলবো যে আমার মা দায়ী তার জন্য। ছোটবেলাতে আসলে না আমি খুব চঞ্চল ছিলাম, আমাকে এক জায়গাতে বসিয়ে রাখাটা খুব কষ্টকর ছিল। তো যেহেতু স্কুল বন্ধ হয়ে থাকতো শুক্র আর শনিবার, তার জন্য মামা আমাদের দুই বোনকে নিয়ে শুক্রবার দিন শিশু একাডেমিতে চলে যেতেন, বাংলাদেশ শিশু একাডেমিতে। তুমি বড় না ছোট? আমি ছোট। আমার বড় বোন নাচও খুব সুন্দরভাবে করতো, মানে টিভি দেখে দেখে, কিন্তু ওর গানের গলা খুব ভালো ছিল। এখন গানের গলাটা যেহেতু গড গিফটেড, সেটা তো আসলে শুধু সারগাম করলেই গানের গলা পাওয়া যায় না, কিন্তু নাচটা তো চর্চার বিষয়, বারবার চর্চা করতে করতে ওটাকে তাও আয়ত্ত করা যায়। তো মাম্মা আবার একটু ভয়ও ছিলেন যে ছোট মেয়েটা আবার হাইটে লম্বা না হয়, তো একটু যেহেতু আমি একটু লাফালাফি করি, চঞ্চল প্রকৃতি, আমাকে নিয়ে টুপ করে নাচের ক্লাসে ভর্তি করে দিন। এবং নাচের ক্লাসে প্রথম ইয়ারে আমি ফেল, কারণ আমার শিক্ষক পছন্দ না, উনি যেভাবে যা শিখাচ্ছেন আমার সেটা পছন্দ না। এখন আমি এমনিতে খুবই ভালো স্টুডেন্ট, কিন্তু শিক্ষক যদি আমার মনোযোগ অ্যাট্রাক্ট করতে না পারেন, তাহলে আমি তার ক্লাসে অমনোযোগী হয়ে যাই। তোমার মন মতো হতে হবে, নট আমার মন মতো, আমার এই অমনোযোগটাকে উনি যদি মনোযোগী করে তুলতে পারেন, তখন আমার কাছে মনে হয় যে হি ইজ দ্য বেস্ট টিচার ইন দ্য ইউনিভার্স। সেটা যে কোনো সাবজেক্টের টিচার হতে পারেন। তো যখন আমাকে সেকেন্ড টাইম যখন আমাকে ওয়াসিক স্যারের ক্লাসে দেওয়া হলো, তখন আমি টুপ করে ফার্স্ট হয়ে গেলাম। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য স্টার্টিং। এবং ওই সময়ে প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া, এবং আমার প্রথম পারফরমেন্স ছিল ওনার সামনে।
বিশ্ব শিশু দিবস ছিল, আমার মনে আছে 4 অক্টোবর বিশ্ব শিশু দিবস, 2004 সালের কথা এটা। আমি ক্লাস 2তে পড়ি তখন, ছোট্ট একটু একটা বাচ্চা আমি, সাদা রঙের একটা ফ্রক পরে, সাদা মোজা, সাদা দুটো ঝুঁটি করা সাদা ব্যান্ড দিয়ে, এবং আমরা নাচছি পুরো স্টেজ ভর্তি বাচ্চারা। সো দ্যাট ওয়াজ দ্য বিগিনিং। তারপর তো শুরু করে দিলাম এভাবে করতে করতে 2007, 8, 9-এ হচ্ছে গিয়ে ইটিভিতে একটা প্রথম ডান্স, মানে পিওর ডান্স রিয়ালিটি শো শুরু হলো, ধুমতানা কোভা জুনিয়র স্টার নামে। সেটাতে আমরা গ্রুপ চ্যাম্পিয়ন ছিলাম। আই ওয়াজ দ্য বেস্ট পারফর্মার ফ্রম মাই টিম। যেহেতু বেস্ট পারফর্মার ছিলাম, আমাকে ইটিভির মানুষজন পিক করলেন, প্রডিউসাররা পিক করার পর আমাকে মুক্ত খবর পড়তে দিলেন। যেহেতু আমি খুবই ফর্মালি কথাবার্তা বলতাম, সো আমাকে মুক্ত খবরের জন্য তারা সিলেক্ট করলেন, অ্যান্ড ইট ওয়াজ ওয়ান অফ মাই বেস্ট টাইম। আমি বলবো ওই 3টা মাস আমার লাইফের খুবই ভালো একটা সময় ছিল, খুবই ভালো একটা গ্রুমিং সেশনের মধ্য দিয়ে আমি গিয়েছিলাম। আর পাশাপাশি শিশুদের জন্য যে অনুষ্ঠানগুলো থাকে সেগুলো উপস্থাপনা করতাম শিশুদের মতন করে, বাচ্চাদের মতন করে। এতটুকু করলাম। তারপর পরবর্তী বছরে 2010 সালে প্রথম এনটিভিতেই আমার প্রথম টিভি নাটক গেল 72.5 ঘন্টা। তখন হচ্ছে গিয়ে এনটিভিতে একটা সেগমেন্ট থাকতো ঈদে, বাচ্চাদের জন্য প্রতি ঈদে মোর্শেদুল ইসলামের রচনায়, মোর্শেদুল ইসলামের পরিচালনায় এবং ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের রচনায় একটা নাটক যাবে। সো দ্যাট ওয়াজ দ্য বিগিনিং। ওটার যে এত দর্শক ছিল এটা আমি জানতাম না, ইউটিউব আসার পর জানতে পারলাম। এবং যখন আমি ইউটিউব আসার পর প্রথম গত বছর বইমেলাতে গেলাম, তখন বেসিক্যালি আমি জানতে পারলাম যে 72 ঘন্টার দর্শক কতজন ছিল। অ্যান্ড এভরিওয়ান ওয়াজ, আপনি ঋতু না 72 ঘন্টা? আই ওয়াজ লাইক ওকে, হ্যাঁ। সো এটা অনেক অ্যামেজিং একটা জার্নি ছিল আমার জন্য। তারপর তো 2016 সাল থেকে টিভিসি, 17 সাল থেকে মাছরাঙা টেলিভিশনে আমি বলি যে আমার উপস্থাপনার গ্রুমিং প্ল্যাটফর্ম মাছরাঙা টেলিভিশন, ওনাদের সাথে 6 বছরের যাত্রা। প্রথম লাইভ ওনাদের সাথে, প্রথম রিয়ালিটি শো ওনাদের সাথে, প্রথম স্টুডিও শো ওনাদের সাথে, সব কিছু ওনাদের সাথে প্রথমটা আমার। তারপর এই করে করে 2022 সাল থেকে এনটিভিতে জয়েন করলাম, সেপ্টেম্বর মাস থেকে। 2 বছর হতে যাচ্ছে এই বছরে। আর 2021 থেকে ওটিটি, 20-এ ফার্স্ট নাটক করলে আসলে এই বছর এসে নাটকটাতে থিতু হয়েছি বলা চলে। আর এর মাঝখানে জাস্ট জামিল স্যার একটা ছোট্ট কোর্স করেছিলাম অভিনয়ের উপরে। আরেকটা করার ইচ্ছা আছে, সো লেটস সি সামনে যদি আবার চান্স পাই ওনার কোর্স করার। ওকে, আমি কোর্সটা নিয়েও একটু ডিটেইলে শুনতে চাই আয়েশার কাছে। এদিকটা থেকে একটু ঘুরে আসি। আয়েশার শুরুটা যেরকম শুনলাম, 9-এর আগে আসলে কিসের ভিত্তিতে আপনার মনে হয়েছিল বা কেন মনে হয়েছিল যে আমি মডেল হিসেবে বা অ্যাক্টর হিসেবে কাজ করতে চাই? ইচ্ছেটা কবে জাগলো, কিভাবে জাগলো? আমার ছোটবেলা থেকে ক্রিকেট খেলা খুব ভালো লাগতো। আচ্ছা। এবং ক্রিকেট খেলা ভালো লাগতো কারণ ক্রিকেটারদেরকে টিভিতে দেখা যায় তাই। সুতরাং আমাকে হচ্ছে টিভিতে দেখানোর জন্য ক্রিকেট খেলতে হবে। তা আমি খুব ক্রিকেট খেলতাম, প্রচণ্ড ডানপিটে ছিলাম, এবং যার জন্য আমি এসএসসিতে জিপিএ 5 পাইনি। হ্যাঁ, একজ প্রচুর খেলতাম। তো তারপর খেলা, কলেজে ভর্তি হলাম, তো পড়াশোনার অনেক চাপ। তারপর একদিন আমি এক বন্ধুর মাধ্যমে রেফারেন্স পেলাম যে হচ্ছে বাংলা লিংকের একটি বিজ্ঞাপনে ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট। আমি ব্যাকগ্রাউন্ড আর্টিস্টকে আমি জানি না তখন। আমি শুটিং দেখতে পারবো, এর চেয়ে বড় আর কি আছে। তা আমি সেখানে গেলাম, ব্যাস, তারপর পারফর্ম করলাম। তারপর সেটাই এখন ওখানে প্রায় 23টার মতো আমি ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট হিসেবে কাজ করেছি বিজ্ঞাপনে। তারপর সেখান থেকে অডিশন দিয়ে 2010 সালে প্রথম নেসক্যাফের একটি বিজ্ঞাপনে কেন্দ্রীয় চরিত্রে কাজ করা। তারপর সেখান থেকে তো কেন্দ্রীয় চরিত্র করার চেষ্টা, 11-12 সাল, 1টা-2টা, তারপর কাজ পাই না। তারপর 16 সালে আমি বিসিটিআই, বাংলাদেশ সিনেমা অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট, সেখান থেকে ওরা একটা সার্কুলার দিয়েছিল 1 মাসের ক্যামেরার সামনে অভিনয়ের। এবং তার আগে আমি আমার ইউনিভার্সিটি অনার্স আমি যেখান থেকে করেছি, ইউনিভার্সিটি অফ লিবারাল আর্টস বাংলাদেশ, ইউল্যাব। যেহেতু আমি ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্র ছিলাম, সেহেতু আমার অনেক মঞ্চে অভিনয় করতে হতো। উইলিয়াম শেক্সপিয়ারের হ্যামলেট, ম্যাকবেথ, ওথেলো, আলেকজান্ডার পোপের রেপ অফ দ্য লক ইত্যাদি নাটকে মঞ্চে অভিনয় করেছি। সো ওইখানে একটা চর্চা ছিল মঞ্চের। কিন্তু আমি যখন অডিশন দিতাম, তো বেশিরভাগ সময় হয়তো তারা আমাকে বলতো হ্যাঁ তুমি খুব ভালো করছো, তারপরে আমি বাদ পড়তাম, আমি কারণটা বুঝতাম না। তারপর আমি যখন সেই বিসিটিআইতে ওয়ার্কশপটা করলাম, সেখান থেকে বুঝলাম যে আসলে মঞ্চের অভিনয় এবং ক্যামেরার সামনে অভিনয় দুটোতে একটু পার্থক্য। আমি সেই পার্থক্যটা ধরতে পারলাম সেই ওয়ার্কশপের মাধ্যমে। তারপরে কিন্তু আমি 16তে আবার ওই কোর্সটা করার পর আমি যে অডিশন দিয়েছি সেটা আমি চান্স পেলাম। সেখান থেকে আমি বছরে 1টা, 2টা, 3টা করতে করতে আর কি হাঁটি হাঁটি পা করে আর কি এগোতে থাকলাম। তারপর সেতু আরিফ ভাইয়ের কাজ করলাম 2021 সালে, প্রথম কবি প্লাস কুসুম।
এই শুরু। তারপর 22 আমার প্রথম ফিকশনের আগে হচ্ছে প্রথম সিনেমা, সেটাও এখনো মুক্তি পায়নি, বেঙ্গল ক্রিয়েশনস প্রযোজিত ইসমাইলের মা। সেটার মধ্যে আমি ইসমাইল চরিত্রে অভিনয় করি। সিনেমাটি এখনো আলোর মুখ দেখেনি, সেটা কবে দেখবে আমি জানি না। হ্যাঁ, এটা কবে শুটিং করা হয়েছে? 2016 সালে। 2016-তে। আচ্ছা, মানে আমার সেই কোর্সের পর প্রথম বিজ্ঞাপন, তারপর হচ্ছে প্রথম সিনেমা। না আমরা আশা রাখতে পারি ফারিনের কিন্তু এরকম একটা হ্যাঁ, ওটা সিনেমা আমরা গত দেখেছি বছর- যে বেশ হ্যাঁ, গত অনেক বছর দিন বেরোলো, শুটিং হ্যাঁ। বন্ধ ছিল, কিছুটা শুটিং হয়ে আবার সিনেমাটা আমরা পেয়েছি। দাহকাল নাম ছিল আগে। মেবি আমার দুজনের তো একসঙ্গে বেশ কিছু প্রজেক্ট করা হয়েছে, রক্ত লাগবে, প্রতিবেশিনী সহ আরো কিছু প্রজেক্ট। জুটি হিসেবে কেমন রেসপন্স পাওয়া হচ্ছে? যারা শাশ্বত ভাইয়ের ফ্যান তারা সবাই কমেন্ট বক্সে এসে বলে যে আইশাপুকে শাশ্বত ভাইয়ের থেকে বড় লাগে। সো আই গেস ওটা পেইড কিছু অডিয়েন্স রেখে দিয়েছে ও। সেজন্য ওর পেইড অডিয়েন্সরা এসে এসে এই কমেন্টস করে। আয়েশার চক্রান্ত পেইড হচ্ছে। অডিয়েন্সরা কি বলে? আমার কোনো পেইড অডিয়েন্স নেই, তার জন্য কেউ শাশ্বত ভাইয়ের ব্যাপারে খারাপ কথা বলে না, বাট শাশ্বত ভাইয়ের পেইড অডিয়েন্সগুলো এরকম পচা কথা এসে বলে আমাকে। না, জুটি হিসেবে আমাদের গ্রহণযোগ্যতা বেশ ভালো। আমি কয়েকদিন আগে একটা পার্কে গিয়েছিলাম, সেখানে সিকিউরিটি গার্ড আমাকে বলছে যে আপনার আর আয়েশা আপুর কাজ আমি খুব দেখি। সো এই 3-4 দিন আগের ঘটনা, এবং কমেন্টেও বেশ দেখি যে হচ্ছে আমার সাথে আয়েশার কাজ চায়। সো ভালো রেসপন্স আমি পাচ্ছি, এবং কোনো খারাপ আমি কমেন্ট পাইনি ওর আর আমার ব্যাপারে। ও খুঁজে খুঁজে বের করেছে। থাকে না, নিজের খারাপগুলো নিজের চোখেই পড়ে বেশি। না, জোকস অ্যাপার্ট, আমি যেটা দেখলাম যে আমরা যে কটা কাজ একসাথে করেছি সেই কাজগুলো মানে যেহেতু আমরা দুজনেই নতুন ফেস, এবং নতুন ফেস থেকে না একটু স্ট্রাগল করতে হয়, সেজন্যই আমার কাছে মনে হয় আমাদেরকে সিনিয়র মানে যারা জুনিয়র আমরা যারা নতুন এসেছি তাদেরকে সিনিয়রদের সাথে বোধহয় এজন্যই কাজ করতে দেয়া হয় যাতে করে আমাদের গ্রহণযোগ্যতাটা আমরা পাই দর্শকদের কাছে। কিন্তু কিছু কিছু ডিরেক্টর আছেন যারা এই প্রথার বাইরে আসলে কাজ করার রিস্কটা নেন আমাদের নতুনদেরকে নিয়ে, তখন দেখা যাচ্ছে একদমই নতুন দুটা ফেসকে তারা ইন্ট্রোডিউস করান। তো সেদিক থেকে আমরা একসাথে যে কয়টা কাজ করেছি তুলনামূলকভাবে সেই কাজগুলো অনেক ভালো হয়েছে। মানে থাকে না যে আমরা নিজেরাও তো বুঝি যে এই কাজটা কতটুকু ভালো হতে পারে বা খারাপ হতে পারে, বাট সবকিছু মিলে কেন জানি সবকটা কাজই খুব ভালো হয়েছে, বেশ ভালো হয়েছে। বাহ, তুমি যে বিষয়টি নিয়ে বলছিলে যে কোনো কোনো ডিরেক্টর নতুন দুটো মুখ একসাথে নিয়ে সুযোগটা করে দেন, এখানে নতুন হিসেবে সবথেকে বড় চ্যালেঞ্জ কি ফেস করছো তুমি? নতুন এই যে গ্রহণযোগ্যতাটাই, মানে প্রডিউসারদের কাছে গ্রহণযোগ্যতা, এটারও একটা ব্যাপার থাকে, ব্র্যান্ডের কাছে গ্রহণযোগ্যতা, যে ব্র্যান্ডরা নতুন একটা ফেসের উপর তারা ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন কিনা, আর দর্শকের তো একটা ব্যাপার আছে, কারণ এখন তো এই জিনিসটা অনেকটাই সলভ হয়ে গেছে। আমি যদি একটু গত বছরের দিকেও তাকাই, ভিউজের উপর অনেক বেশি আমরা ডিপেন্ডেন্ট ছিলাম, যে যার ভিউজ যত বেশি তাকেই তত নিয়ে কাজ করতে হবে। আমার মনে হয় এই বিষয়টা আমাদের দুজনেরই পরিচালক জাহিদ প্রীতম ভাইয়া ভেঙে দিয়েছেন। বুক পকেটের গল্প যখন এই বছরের ভ্যালেন্টাইন্স ডেতে উনি নিয়ে আসতেন, আমরা 6 জনই বলতে গেলে নতুন, মানে সিনিয়র হতে পারে, রাবি ভাই আমাদের থেকে সিনিয়র, হয়তো আমরা এক জায়গা থেকে অভিজ্ঞ কিন্তু নাটকে রেগুলার না, নাটকের রেগুলার ফেস না আমরা, বা রাবি ভাইয়া অনেক আগে থেকে কাজ শুরু করেছেন কিন্তু উনি ইররেগুলার ছিলেন, তানভীর ভাইয়া অনেক আগে থেকে কাজ শুরু করেছেন কিন্তু ইররেগুলার ছিলেন, আর বাকি 4 জন আমরা বলতে গেলে অলমোস্টই নতুন। শাশ্বত ভাইয়া আর আমাকে দর্শক নতুনভাবে হয়তো বা গত বছরের ক্লোজ আপ দিয়ে আরও একবার চিনেছিল, এরকম আর কি। কিন্তু যখনই এই 6 জনকে নিয়ে উনি বুক পকেটের গল্প সিরিজটা সামনে আনলেন, এবং দীর্ঘ 1.5 ঘন্টার একটা নাটক, মানে যেখানে নাটকগুলো 30-40 মিনিটে শেষ করে ফেলার একটা প্রবণতা দেখা যায়, সেখানে দীর্ঘ 1.5 ঘন্টার একটা নাটক, এবং সেই নাটকটা মানুষ দেখেছে। শুরুটা হয়েছিল ওকে দিয়ে, শেষটা হয়েছিল আমাকে দিয়ে গল্পের ধারা অনুযায়ী, এবং শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকদের অনুভূতিতে শুধুমাত্র মুগ্ধতাই ছিল। তো যখন প্রীতম ভাইয়ার মতন একজন ডিরেক্টর এরকম একটা রিস্ক নিতে পারেন 6টা মানুষকে নিয়ে, তখন তো বাকি ডিরেক্টররা দুটো ফেসকে নিয়ে রিস্ক নিতেই পারেন। সো এটা আমি বলবো যে প্রীতম ভাইয়ের এই চ্যালেঞ্জটা অনেক ডিরেক্টর এবং অনেক আর্টিস্টদের জন্য একটা নতুন থাকে না, একটা নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছিল কাজ করার। একইভাবে আপনার কাছে জানতে চাই, এটা তো আয়েশার ভাষ্যটা শুনলাম, আপনার কি কি মনে হয় যে চ্যালেঞ্জ কোন জায়গাটাতে সব থেকে বেশি, বা আপনি কি কি ফেস করছেন? চ্যালেঞ্জগুলো আসলে একই। হ্যাঁ, যেটা বললো যে হচ্ছে ভিউর কপি একটা, পেস্ট করা যাবে না। না কপি পেস্ট যদি না করি তাহলে বলতে হবে যে ভিউর একটা ব্যাপার ছিলই। হ্যাঁ, যে ভিউ নেই, কিন্তু ব্র্যান্ডের দিক থেকে আমার একটা সুবিধা ছিল, যেহেতু আমি আগে বিজ্ঞাপন করা, সো বেশি পরিমাণেই করা, সো ওই জায়গা থেকে আমার একটা প্লাস পয়েন্ট ছিল, ব্র্যান্ড অ্যাকসেপ্টেন্সটা আমার অনেক বেশি ছিল। সেই জায়গা থেকে আমার একটু স্ট্রাগল কম করতে হয়েছে, কিন্তু তাও আমি বলবো আমার ক্লোজ আপ কাছে আসা গল্পের পর থেকে, আমি কিন্তু 21 সালে নাটক করেছি, তারপর 22
22 সালে কোনো কাজ আমি করিনি, আমি একদমই করতে পারিনি, আমার কাছে অফার আসেনি তা না, আমি পাইনি কাজ, নাটকের কোনো কাজ পাইনি। তারপর আমি ক্লোজ আপ কাছে আসা গল্পটা করলাম, 23 সালে রিলিজ পেলো, ও ছিল, আমরা একই প্রজেক্টে ছিলাম, আলাদা একটা স্টোরিতেও ছিল। তারপর থেকে কিন্তু আমার ভিউর কথাটা শুনতে হয়েছে, এবং সেটা আমরা এখনও ফেস করছি যে তোমাকে নিয়ে এই নাটকটা তো প্রডিউস করলাম কিন্তু সেটা তো আশানুরূপ ভিউ হচ্ছে না। হ্যাঁ, কিন্তু আসলে দেখেন সব কিছু তো আসলে আমাদের হাতে থাকে না, কারণ এত স্বল্প সময়ে, এত স্বল্প একটা বাজেটের মধ্যে এবং নানান ধরনের সীমাবদ্ধতা আমাদের থাকে। সো এটা তো একটা টিম ওয়ার্ক, কোনো একটা জায়গা থেকে ফল করলে নাটকটা সবারই দায়বদ্ধতা সবারই আছে, দায়বদ্ধতা, সবার কোনো একটা জায়গা জায়গা থেকে ফল করলে নাটকটা পড়ে যাচ্ছে। হয়তো আপনার স্টোরিটা খুব ভালো, স্ক্রিপ্ট একটু উইক, হ্যাঁ, নতুবা আপনার হচ্ছে হলো গিয়ে আমাদের অ্যাক্টিং সামহাও কোনো একটা জায়গায় খারাপ হলো, এডিটর সেটা একটু করে ফেললো 19-20, হ্যাঁ। সো আসলে একটা টিম ওয়ার্ক হলে কোনো একটু জায়গায় সমস্যা হলেই ঝুলে যায়, কিন্তু ওই ভিউর ব্যাপারটা আসলে ছিল। এখন আমি অতটা ফেস করছি না, স্পেশালি আমার আর ওর নাটকগুলো মোটামুটি ভালোই একটা গ্রহণযোগ্যতা আছে। আচ্ছা, সামনে কি দুজনের একসাথে কোনো কাজ আসছে? এখনো শুটিং করা হয়নি, কিন্তু কথা চলছে। আমার কাছে যেমন এই স্টুডিওতে ঢোকার আগে দুটো কল আসলো, দুজনেই বলছেন আমাকে যে শাশ্বত আর তোমাকে চাচ্ছে। আমি বলছি, হ্যাঁ ভাইয়া, কোনো সমস্যা না, আপনারা প্ল্যান করেন, জাস্ট ডেটটা একটু আমাদের একটু দুজনের জন্য যাতে কমফোর্টেবল হয় এরকম একটা ডেট দিয়ে না আমাদেরকে। বলো যে হ্যাঁ, দুজনের সাথেই কথা বলে দিচ্ছি। আর আমি একটু ভাইয়ার কথার সাথে অ্যাড করতে চাই, আমার কাছে না এই জিনিসটা একটু, আমি এই একটা ব্যাপারে একটু দ্বিমত পোষণ করি যে যখনই প্রডিউসার বা ডিরেক্টর আমাদেরকে বলেন ভিউজের ব্যাপারটা যখন আমাদের উপর চাপিয়ে দেন, বিইং আ পারফর্মার আমার কনসেন্ট্রেশন থাকবে আমার পারফরমেন্সের দিকে। আমার কাছে আমার প্রায়োরিটি থাকবে আমার গল্প, আমার চরিত্র, আমার নির্মাতা বা ম্যাক্স আমার ডিওপি, যে উনি আমাকে যে ফ্রেমে যেভাবে ধরতে চাচ্ছেন, যে লাইটে, যে ব্লকিংয়ে যেভাবে ধরতে চাচ্ছেন, আমি সেই ব্লকগুলোকে, সে লাইটটা নিয়ে আমি প্রপারলি পারফর্ম করতে পারছি কিনা। ম্যাক্স আমি হয়তো বা আমার সোশ্যাল মিডিয়াটা হ্যান্ডেল করতে পারি, যে ওখানে আমি এমন কোনোভাবে নিজেকে রিপ্রেজেন্ট করব না যেটা আমার দর্শকদের কাছে নেগেটিভলি আমাকে রিপ্রেজেন্ট করে। কিন্তু একটা কন্টেন্টের ভিউ নিয়ে কিন্তু স্টাডি করা বা রিসার্চ করার দায়িত্ব আমার না। সেটার জন্য একটা এজেন্সি থাকতে পারে বাংলাদেশে, অথবা প্রডিউসারের একটা নিজস্ব টিম থাকতে পারে যে তাদের চ্যানেলে এই ধরনের কন্টেন্টগুলোর গ্রহণযোগ্যতা বেশি। তো এইটা যখন আমাদের উপর চাপিয়ে দেয় না, বা আমাদেরকে যখন এটা নিয়ে কোনো কথা বলা হয়, তখন কিছুটা খারাপ লাগে যে সম্ভবত মানে এটা তো আমার সেক্টর না, বা আমার কাছে হয়তো বা একটা অন্য দেশের একটা সিরিয়াল দেখে হয়তো বা মনে হচ্ছে যে আই উইশ আমার দেশে এরকম একটা সিরিয়াল হলে আমি ফাটিয়ে পারফর্ম করতে পারতাম। আমাকে তো তারা সেই ধরনের সিরিয়াল দিতে পারছেন না। সো হাউ কুড আই সে দ্যাট যে আমি আপনাকে ভিউজ দিতে পারবো, কারণ আপনি তো আমাকে এত হাই কোয়ালিটির গল্প দিতে পারছেন না। সো কিছু কিছু জায়গা আছে যেগুলো আমাদেরও যেমন সংশোধনের দরকার আছে আমাদের নিজেদের জায়গা থেকে। আমি এক্সপেক্ট করি যে ওনাদেরও এই জায়গাটাতে সংশোধন আসবে। একটা সময় ছিল যখন গল্পের ভিত্তিতে আমরা কাজ দেখতে পারতাম, যখন আমরা ছোট ছিলাম, আমাদের অনেক অনেক সিনিয়র আপু ভাইরা যে সময়টাতে কাজ করতেন, তখন কিন্তু গল্পের ভিত্তিতেই চলতো। কিন্তু এখন আমরা মানে দেখতে পাই, এবং এই প্র্যাকটিসটা আছে যে আর্টিস্ট ওরিয়েন্টেড একটা বিষয় চলে এসেছে। হ্যাঁ, এইটা আমার কাছে মনে হয় যে মাঝখানে তো আসলে অনেকটা সময় চললো এভাবে। এখন আমার মনে হয় যে একটু যদি পুরানো ফরম্যাটটাতে ব্যাক করা যেত, কারণ দিন শেষে না আমি 30-40 মিনিট একটা কন্টেন্ট দেখবো, কেন দেখবো যদি আমার গল্পটাই আমাকে কিছু ভালো লাগার অনুভূতি সৃষ্টি না করে। হয়তো একটা সিম্পল গল্পই হতে পারে, কিন্তু সেটা প্রেজেন্টেশন ওয়েটা ডিফারেন্ট হতে পারে। আমরা দেখা যায় একই স্টুডিওতে একই সেটে বসে প্রত্যেক দিন শ্যুট করছি, যেখানে আর্ট ডিপার্টমেন্টেরও খুব একটা চেঞ্জেস থাকে না। তো আমি তো একটা বাসা দেখে, একটা ফ্লোর দেখে তো আমি বলে দিতে পারছি এটা অমুক শুটিং হাউস। সো বেশ কিছু জায়গাতে চেঞ্জেস আনা জরুরি আমার কাছে মনে হয়, যে যেহেতু একটা পরিবর্তনের জোয়ারের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, তাহলে আমাদের ইন্ডাস্ট্রিটাও সেই জায়গা সেই সময়টার মধ্যে চেঞ্জেস হয়ে যাক। আমি যদি একটু আয়শার সাথে অ্যাড করি, সেটা হচ্ছে আমরা যখন আগে নাটকগুলো দেখতাম, জাহিদ হাসান ভাইয়া, তারপর হচ্ছে আফসানা মিমি, 90s-এর আমরা যারা মিলেনিয়াল যারা, হ্যাঁ, ওই সময় কিন্তু আপনার একই লাইটে দিন রাত হতো, শুটিং করতো বিটিভির সেটে যদি আমরা দেখতাম। কিন্তু আমরা এখন হয়তো সেটের অনেক ভ্যারিয়েশন পাচ্ছি, কিন্তু গল্পের জায়গা থেকে আমি একজন দর্শক হিসেবে যদি আমি বলি, খুবই আশা হতো। আমি একজন অভিনেতা হিসেবেও অনেক জায়গায় আমার গল্প চুজ করতে গিয়ে খুব সমস্যা হয়, অনেক ডিরেক্টররা ফোন দেয়, আর্টিস্টের লক থেকে, কিন্তু আমি আসলে মিলাতে পারিনি গল্পের জন্যই। আমি ব্যক্তিগতভাবে গল্পহীনতায় ভুগছি।
তুমিও গল্পহীনতায় একদম। ভুগছো। এবং হ্যাঁ। এটার জন্য এবং সবথেকে খারাপ ব্যাপার কি, যখন আমার স্টার্টিংটা একটা ভালো ডিরেক্টর বা একটা Exactly. ভালো টিমের সাথে হয়ে যায়, তখন না ওটা তো একটা লেভেল আমাকে সেট করে সেটা দিয়েছে। কিন্তু দর্শকদেরও একটা একটা এক্সপেকটেশন বেঞ্চমার্ক সেট করে দেয় যে সেট সাপোজ হয়ে যায়। আয়েশার কাজ মানে এইরকম, এরকম, শাশ্বতর কাজ মানে এরকম হবে অ্যাটলিস্ট। সুতরাং যেহেতু আমার শুরুটা খুব ভালোভাবে, ওর শুরুটাও খুব ভালোভাবে আগাচ্ছে, সুতরাং আমাদের ওই স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে গিয়ে Right. একটু হিমশিম খেতে হচ্ছে এখনো, কিন্তু আশা করছি যে হয়তো সেটা পরিবর্তন ঠিক হয়ে আসবে। যাবে। যেমন ওটিটিতে আমি যখন একটু কম সময়ের জন্য স্ক্রিনে থাকতাম আপু, মানে দেখা যেত যে প্রত্যেকটা এপিসোডে হয়তো বা আমাকে 2-3টা সিনে জাস্ট দেখা যাচ্ছে, তারপর না ওটা একটা আত্মতুষ্টি নিয়ে আমি বাসায় ফিরতাম, বা যখন কাজটা দেখতাম তখন না খুব ভালো লাগতো যে আরে আমি তো এই কম সময়ে খারাপ পারফরমেন্স করিনি। বা যখন আমার উপর বেস করে পুরো একটা ওয়েব ফিল্ম আসলো প্রথমবারের মতন দাগ, ওখানে সবার থেকে আমি ভালো একটা কমেন্ট পেয়েছি যে আয়েশা তুমি অনেক ভালো পারফরমেন্স করেছো। প্রবলেমটা হচ্ছে নাটকটা রেগুলার করলেও এই আত্মতুষ্টিটা পাই না, প্রথম কথা, যেহেতু গল্পটা মন মতো না। আর দ্বিতীয় কথা, এত কম সময়ের মধ্যে এত মানে থাকে না নিজের বেস্টটা দেওয়ার, আমার মতন পারফর্মারের জন্য খুব টাফ। অনেকেই পারেন দিতে, কিন্তু আমি পারি না। এবং সেই জায়গার থেকে না একটু খারাপ লাগে যে হয়তো বা নিজের কাজের সাথে ডিসঅনেস্টি করছি কিনা। আবার এই বছর শুরুটাই যেমন বললাম, বুক পকেটের গল্প দিয়ে শুরু হয়েছে। গল্পটা, আমার চরিত্রটা আহামরি কোনো চরিত্র ছিল না, জাস্ট নেক্সট ডোর গার্ল, একটা খুবই প্রাণবন্ত, খুবই চঞ্চল একটা মেয়ে। কিন্তু এটার দর্শক গ্রহণযোগ্যতা এত বেশি ছিল মালিহা ক্যারেক্টারটার, এরপর না এরকম ভালো একটা স্ক্রিপ্ট পাওয়া আমার জন্য অনেক দুরূহ হয়ে গিয়েছিল। এবং যত স্ক্রিপ্টে আসছিল আমার কাছে মনে হচ্ছিল যে আই ডোন্ট ডিজার্ভ দিস, আমি এর থেকে আরও ভালো কোনো ক্যারেক্টার ডিজার্ভ করি। তুমি যেভাবে বললে, আমি কিন্তু বেশিরভাগ আর্টিস্টকেই দেখেছি যে তাদের এই ভাষ্যটাই থাকে যে ওটিটির ক্ষেত্রে তারা বেশ স্যাটিসফাইড, কিন্তু নাটকের ক্ষেত্রে কিছু কমপ্লেইন থাকে। একটু ডিসঅ্যাপয়েন্টেড। ওটিটির কথা যদি বলি, আয়েশা আমার চেয়ে বেশি অভিজ্ঞ ওটিটিতেও, 10টার মতো 10 থেকে। প্রায়, আমার মাত্র 3টা। হ্যাঁ, আমরা প্রি প্রোডাকশনের টাইম পাই, একটা ক্যারেক্টার নিয়ে ভাবার, চরিত্রায়ন করতে পারি, আমরা রিহার্সাল করতে পারি, এর কস্টিউম কি হবে, আজকের দিনে 3টা কি 4টা সিন করব বা 5টা সিন করব। তো নাটকে যেটা হয় বললাম তো, অনেক সীমাবদ্ধতা, আমাদের সময় থাকে আচ্ছা, মাত্র কম 2 দিন। সংখ্যক সিন যেহেতু হচ্ছে, মানে একদম মুভি প্যাটার্নে। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। আর নাটকে তো আমাদের ধরেন 2 দিনে কোনো কোনো গল্পে 18টা থেকে 22টা 23টা পর্যন্ত সিন থাকে, এর মধ্যে আবার আপনার কিছু সিরিজ অফ শর্ট থাকে, লোকেশন চেঞ্জ থাকে, সো খুব টাফ হয়ে যায়। মানে আমি এখন একটা পর্যন্ত সময়ের পুরোপুরি মধ্যে। অভ্যস্ত হয়ে উঠতে পারিনি, কিন্তু চেষ্টা করছি যতটা বেস্ট দেয়া যায় এর মধ্যে। আর অভিনয়ের ক্ষেত্রে আসলে পার্থক্য তো থাকেই, কেননা যেটা আপনি বলছিলেন তখন যে থিয়েটারের প্যাটার্নটা একরকম, যখন আপনি অন স্ক্রিনে অভিনয় করতে আসলেন তখন ওটা বুঝতে সময় লেগেছে যে এই জায়গাগুলো থিয়েটার থেকে আলাদা ক্যামেরার সামনে। সো ওটিটির ক্ষেত্রে বা নাটকে, এবং কি দুইজনেরই যেহেতু বড় পর্দায়ও কাজ করার অভিজ্ঞতাটা হয়ে গেল, একটু শুনতে চাই যে অভিনয়ের জায়গা থেকে পার্থক্যটা কেমন মনে হয়েছে। মঞ্চের জায়গা থেকে যদি বলি, লাউডনেসটা খুব কন্ট্রোল করতে হয়। মঞ্চে যখন স্পেশালি আমি আসলে ওই রকমভাবে মঞ্চ করিনি, যদি বলি যেমন নাগরিক বা আরণ্যক, আমি সেই রকম মঞ্চ না। আমার ইউনিভার্সিটিতে আমি যতটুকু করেছি তখন আমাদের মাইক্রোফোন এরকম ছিল না, সো পিছনে যে লোকটা আছে আমাকে তার কাছ পর্যন্ত শোনাতে হতো ডায়লগটা। হ্যাঁ, কিন্তু আমরা যখন ক্যামেরার সামনে করছি, খুব লেন্স খুব ছোট লেন্স ধরেন 50, তখন কিন্তু আমার এক্সপ্রেশনটা খুব কন্ট্রোল করতে হচ্ছে। আর আমি যখন মঞ্চে করছি আমাকে একদম ওই লোকটা পর্যন্ত শোনাতে হচ্ছে, মা পিছন মতো শোনাতে হবে, বডি অ্যাক্টিং দিয়ে একটু লাউড করে, কিন্তু যখন ক্যামেরার সামনে সেটা খুবই পরিমিত আকারে। সো এই একটা পার্থক্য এটা তো থাকে। একটা পার্থক্য গেল। আমি বলতে চাচ্ছিলাম যে নাটক, ওটিটি কিংবা মুভি, এই জায়গাগুলোতে আসলে কি কি পার্থক্য এক্সপিরিয়েন্স করলেন? অভিনয় মনোযোগটা দেয়া যায় প্রপারলি, এবং আমরা যখন একটা চরিত্র ধারণ করি, চরিত্র যখন ভাবতে শুরু করি আগে রিহার্সালের সময় এইরকম এইরকম, তারপর যখন বাসায় ভাবি ওই চরিত্রটাই 2 দিন ঘোরে, তারপর গিয়ে আমরা ক্যামেরার সামনে দাঁড়াই, হোমওয়ার্কটা খুব প্রপারলি হয়। সো ওই দুইটার মিশেলে তখন ডিরেক্টরের ক্রিয়েটিভিটিতে অন্য অন্য লেভেলের কোনো কিছু একটা তৈরি হয় ওটিটি বা সিনেমার ক্ষেত্রে। যেহেতু মনোযোগটা থাকে সম্পূর্ণ অভিনয়, আমার ওই তাড়াহুড়া নেই যে কী হবে কী হবে কী হবে, তাড়াতাড়ি কালকে আবার ডেট আছে। সো প্রস্তুতিটা খুব ভালো হয়, যার জন্য আউটপুটটা খুব গুছানো হয়। আচ্ছা, আয়েশার কাছ থেকেও একটু শুনতে চাই যে যারা অভিনয় করছেন সবার কিন্তু স্বপ্ন থাকে যে মুভিতে কাজ করব বা বড় পর্দায় নিজেকে দেখব। যেহেতু কাজ করা হয়েছে অলরেডি, আমরা অপেক্ষা করছি কবে বড় পর্দায় দেখব আয়েশাকে। বড় পরিসর, সব থেকে বড় পরিসর বা মাধ্যম, কি কি পার্থক্য তুমি এক্সপিরিয়েন্স করলে?
টিভিসির ক্ষেত্রে যেমন একটা মজা ছিল আপু, যেহেতু 30 সেকেন্ডের হয়, প্রত্যেকটা সিনকে না এতবার আসলে আমার টেক দিতে হতো, পারফেক্ট শটটা না একটা টেকে যে কিন্তু বের হয়ে যায় টিভিসিতে। তো যারা আমরা রেগুলার টিভিসি করি তার নাটকে ঢোকার পর না একটু হালকা ধাক্কা খাই, কারণ নাটকে তো এতগুলো শট নেওয়ার আসলে সুযোগ নেই, সময়টা থাকে না। সো আমি যেহেতু টিভিসির পরপরই আমার প্রথম ক্লোজ আপে কাজ করা 2020-তে, তখন যে আমার যেটা মনে হলো, ক্লোজ আপ যেহেতু অনেক আগের থেকে মানে প্রায় 2 মাস হাতে নিয়ে এটার প্ল্যানিংটা করা হয়, কিন্তু আমি মোটামুটি ক্লোজ আপের ক্যারেক্টারটা করার সময় টাইম পেয়েছিলাম হাতে, তো সেটার জন্য নিজের চরিত্রটাকে নিয়ে ভাবার একটা সুযোগ ছিল। এরপর যখন ওই বছরই শেষের দিকে এসে কন্ট্রাক্ট, আমার ফার্স্ট ওয়েব সিরিজে কাজ করা হলো G5-এর সাথে, তখন আমার যেটা মনে হলো যে ওটিটির ক্ষেত্রে না আমরা প্রচুর স্ক্রিপ্ট রিডিং করার টাইম পাই, ক্যারেক্টারটাকে নিয়ে প্রচুর ভাবার সময় পাচ্ছি আমি। এটার জন্য না আমার ক্যারেক্টারটার যথেষ্ট ডেপথে আমি যেতে পারি, ক্যারেক্টারটাকে আমি অনেকভাবে পোর্ট্রে করতে পারি, এবং ক্যারেক্টারটাকে আমি কীভাবে পোর্ট্রে করতে চাই সেটা নিয়ে আমি অনেকবার ভাবতে পারি। এবং ফাইনালি যেহেতু আমার স্ক্রিপ্টটা বারবার পড়া হয়েছে, তার জন্য আমি না আমার প্রত্যেকটা সিনের অবস্থান জানি, যে আমার কোন সিনে আমার মুডটা কী রকম, আগের সিনে আমাকে কোন অবস্থায় দেখা গিয়েছে, এবং এতগুলা সিনের পর আমাকে এই সিনে কোন অবস্থায় দেখতে পাচ্ছে মানুষ। এই কন্টিনিউটিটা মেনটেন করা যায় ওটিটির ক্ষেত্রে। সিনেমার ক্ষেত্রে আমি দেখলাম ব্যাপারটা আরও ইজি, যেহেতু সিনেমার ক্ষেত্রে এরকম 2-3 মাস আগের থেকে স্ক্রিপ্ট দিয়ে দেওয়া হয়, সিনেমার ক্ষেত্রে তখন না আরও বড় করে স্কেচটা করা যায়, আরও ডেপথ ঢোকা যায়, এবং আমি আমার কো আর্টিস্টের সাথে সেখানে কথা বলতে পারছি। আমি শুধুমাত্র আমার ডিরেক্টর, স্ক্রিপ্ট রাইটার না, আমি আমার ডিওপির সাথেও কথা বলতে চাচ্ছি যে তারা কী ধরনের লাইটে করতে চাচ্ছেন, কী ধরনের কস্টিউমস আমাকে দেখতে চাচ্ছেন। এবং সেখানে আমি বলবো যে আমার সবথেকে ভালো প্র্যাকটিস হয়েছে প্রসূন রহমান ভাইয়ের সাথে। উনি শেকড়ের জন্য ওনার নিজের যেহেতু উনি নিজেও একজন মানে অধ্যাপনা করেন, উনি অধ্যাপক যেহেতু উনি, তো উনি না জানেন যে একটা টাইমলাইন কিভাবে সেট করতে হয়, এবং সেই অনুযায়ী আমাদের স্ক্রিপ্ট রিডিং করার সুযোগ হয়নি একসাথে, কিন্তু নিজেদেরকে সেভাবে গুছিয়ে নেওয়ার সুযোগটা হয়েছে। এবং সেটে যে ভাইকে না কখনো বলতে হয়নি যে আয়শা আপনি ক্যারেক্টার থেকে বের হয়ে যাচ্ছেন, যেটা নাটকের সময় অনেক ক্ষেত্রেই হয়। কারণ নাটকের ক্ষেত্রে আমার যদি আমি বলি ওস্ট অভিজ্ঞতা, আমার কালকে শ্যুট সকালবেলা, আমি রাত্রেবেলা জানতে পারছি আমার ক্যারেক্টারটা কি, আমাকে কিভাবে ডিরেক্টর দেখতে চাচ্ছেন। এবং যেহেতু আমি হোমওয়ার্ক করে নেওয়া মেয়ে, আমি আমার টিভিসির থেকে আমার এই প্র্যাকটিস আমি হোমওয়ার্ক করি। এবং যখন আমি বললাম যে 2022 সালে একটা ছোট কর্মশালা আমি করেছিলাম অ্যাক্টিংয়ের উপরে, ওই কর্মশালাটা করার পর এই হোমওয়ার্কের প্র্যাকটিসটা না আরও বেশি বেড়ে গেছে। ইনস্ট্যান্ট যখন প্রত্যেকটা সিনেমাকে ইম্প্রোভাইজেশন দেওয়া হয়, আমি না একটা টাইমে আমার মানে কাজটা করার থেকে আগ্রহ উঠে যায়। সো নাটকের ক্ষেত্রে এই বিড়ম্বনাটা অনেক বেশি ফেস করতে হয়। হয়তো বা একটা লং টাইম কাজ করার পর হয়তো বা আমি ইউজ টু হয়ে যাব, কিন্তু এই সমস্যাটা আবার যেমন বুক পকেটের গল্পে করার সময় হয়নি। বুক পকেটের গল্পের সময় কিন্তু আমাকে ডিরেক্টর স্ক্রিপ্ট দেয়নি, এবং ডিরেক্টরের সাথে আমার এতবার চরিত্রটা নিয়ে কথা হয়েছে, আমার স্ক্রিপ্টটা কখনো ভাইয়ের কাছে চাইতেও ইচ্ছা হয়নি, কারণ আমি জানতাম যে মালিহাকে আমি কিভাবে দেখতে চাই। মালিহা যখন বলবে কি ছি, ওর এইটা একটা মানে ইটস হার সিগনেচার টোন, ইটস হার সিগনেচার কি বলবো ডায়ালগ। এবং আমি জানতাম এটা আমাকে বারবার বলার প্রয়োজন হয়নি, আমি জানতাম কোন কোন ডায়ালগ আমাকে বলতে হবে, এই ওয়ার্ডটা কোন কোন ডায়ালগে আমাকে চোখের রিয়াকশনটা দিতে হবে, আমার ফেসের একটা ফানি রিয়াকশন দিতে হবে। সো এই হোমওয়ার্কগুলো যেহেতু আমি আমার ডিরেক্টরের সাথে ননস্টপ কথার মধ্যে ছিলাম, কমিউনিকেশনের মধ্যে ছিলাম, সেজন্য না এই জিনিসগুলো আমি করতে পেরেছি, স্টাডিগুলো করতে পেরেছি। আমি এটাই বলবো যে নাটক, ওটিটি, সিনেমার মধ্যে যদি আমি এক লাইনে বলতে চাই পার্থক্য কোথায়, নাটকে যে সময়টুকু পাওয়া যায়, ওটিটিতে তার থেকে আরেকটু বেশি, সিনেমার ডিরেক্টর যদি ভালো হয়, টিম যদি গোছানো হয়, আরও অনেক বেশি পাওয়া যায়। আয়শা যেটা বললাম, আমি আরেকটু যদি অ্যাড করি, কস্টিউমের ব্যাপারটা, একটা চরিত্র কিন্তু কস্টিউমের উপর অনেক কিছু নির্ভর করে। হ্যাঁ, আপনাকে যখন বলা হচ্ছে কালকে সকালে শুটিং, রাত 12টায়, আপনি জানেন না যে কিভাবে শুধু সেটা না, আমি এমন একটা দেশে আছি ওই টাইমে যে আমি যে ইনস্ট্যান্ট আমার নিজের ক্লোজেট থেকে বা আমি যাদের থেকে ড্রেস নিয়ে নেই লাস্ট মোমেন্টে, তাদের থেকে যে আমি ওটাকে ম্যানেজ করবো সেই অপশন আমার হাতে নেই। সেরকম উইয়ার্ড কন্ডিশনের মধ্যেও পড়তে হয়। সরি, আই ইন্টারাপ্ট, আর দুজন মিলে ইন্টারাপ্ট করেছি। কস্টিউম ডিজাইনার কিন্তু ওয়েব সিরিজে মানে ওটিটিতে বা হচ্ছে মুভিতে থাকে, কস্টিউম ডিজাইনার নেই। এটা আমাদের একটা মানে বিশাল একটা দায়িত্ব রাখতে হয় যে এই চরিত্রে আমি এইভাবে চিন্তা করেছি, এই সিনে এইটা পড়বো, এই সিনে এটা পড়বো, তারপর কন্টিনিউটি মেনটেন করা। এটা হয়তো আমাদের এডিরা করে, আমি এডিদের স্যালুট জানাই, নাটকের এডিদের কাছে ওদের সব ডিপার্টমেন্টই হ্যান্ডেল করতে হয়। হ্যাঁ, কস্টিউম থেকে শুরু করে ট্রান্সপোর্ট থেকে শুরু করে সব।
সব হ্যান্ডেল করতে হয়। সো আমাদের নাটক আর ওটিটি মুভির মধ্যে বড় একটা দায়িত্ব যেটা আমরা অভিনেতারা নিই সেটা হচ্ছে কস্টিউম। এটা খুবই একটা ওই যেটা বলো আগের দিন ফোন করে তখন কি করতে পারি আর তখন এই দায়িত্বটা কার? দায়িত্বটা কি মানে আপনার? আমাদের নিতে হয় নাটক আমরা না, যারা আমি করি। বলছি যে ব্যক্তিগতভাবে আপনার কি নিজেরই দায়িত্ব নাকি হেল্প করার মতো কেউ আছে কস্টিউমটা রেডি করে দিচ্ছে বা এরকম না কিছু? ওটা আমি নিজেই করি। মানে ওইরকম কস্টিউম ডিজাইনার থাকলে একটা ডিপার্টমেন্ট আলাদা থাকলে যেটা আপনার ওটিটিতে বা মুভিতে থাকে ওরা মেজারমেন্ট নেয়, ওরা এই চরিত্রের জন্য এই গেটআপ হবে এইভাবে ওরাই ম্যানেজ করে। So, আমাদের যদি নাটকে এইরকম মানে যেহেতু বাজেট স্বল্পতা অন্তত এই জিনিসটা ফাঁকফোকর দিয়ে বের করে নেওয়া যেত যে একটা কস্টিউম ডিজাইনার থাকবে, অ্যাটলিস্ট সে বলবে যে আপনার চরিত্রগুলোই আপনি এই ধরনের নিয়ে আসেন। তাহলে কিন্তু আমরা ওইটুক সময় বিশ্রাম নেওয়ার সময় পাই যে হচ্ছে আমাদের ব্রেনস্টর্মিং করতে হচ্ছে না কালকে কি নিয়ে যাব। যদি দেখতে পারি যে কালকে আপনি আপনার চরিত্র এরকম আপনি এগুলো নিয়ে আসবেন, মানে এইটুকু আমরা পাই না। পেলে আর কি একটু সাপোর্টটা থাকলে অভিনয়টাতে সেই সময়টা একটু মনোযোগ দেয়া দেওয়া যেত যেত বা বা চিন্তা বিশ্রাম করা নেওয়া যেত। যেত। এবং শেষ মোমেন্টে আরেকটা কল আসে, আপু কালকে বিয়ের সিন আছে। আচ্ছা, আমি কোনখান থেকে বিয়ের পুরো অ্যাটায়ার আমি কালেক্ট করব, আই হ্যাভ নো আইডিয়া। এবং মানে আমার কথা হচ্ছে কস্টিউম ডিজাইনার যেহেতু ওনার একটা আলাদা খরচ থাকে সবকিছু মিলিয়ে, এমন একটা ব্যবস্থাও যদি আমাদের নাটক ইন্ডাস্ট্রিতে করা যায় যে কিছু ফ্যাশন হাউসের সাথে তারা কথা বলে রাখবে, সেখান থেকে দরকার পড়লে স্পন্সর আমরা নিতাম, এটারও সুযোগ থাকে না। মানে একটা ড্রেস তো আমি একবারে বেশি বা ম্যাক্স 2বার আমি ইউজ করতে পারছি নাটকে, এর বেশি তো আমি পড়তে পারবো না, কারণ এখন তো সবকিছু অ্যাকচুয়ালি আর্কাইভ হয়ে যায়। আগে সম্ভব ছিল হয়তো বা আগে সিরিয়ালের ব্যাপারটা যেহেতু অনেক বেশি প্রচলিত ছিল, তার জন্য আমি 52 পর্বের সিরিয়ালে কোন ড্রেসটা পরলাম, মানে 52 পর্বের সিরিয়ালের 3য় পর্বে আমি কোন ড্রেসটা পরলাম সেটা হয়তো বা আমি আরেকটা সিরিয়ালের 10তম পর্বে যেয়ে পড়তে পারছি, কেউ নোটিস করছে না। কিন্তু এখন তো সব আসলে 30-40 মিনিটের নাটক, সেখানে কিভাবে সম্ভব এটা? সো কস্টিউমের দিক থেকে স্পেশালি যে ওয়েডিং অ্যাটায়ার্সগুলো যখন দেয় তখন বিশাল একটা ঝামেলা আমি পড়েছি। এবং আমার বলতেই হয় যে ভাইয়া আমাকে মেরে ফেলা বাদে আর বিয়ে দেওয়া বাদে আপনাদের আর কোন অপশন খালি আছে? আনফরচুনেটলি এখন আমাকে এটাই বলতে হয় যে ভাইয়া এই দুটো অপশন বাদে অন্য কোনো অপশন দেন। নিজের কস্টিউমের দিকটা কি তুমি নিজেই সামলাও নাকি আন্টি বা বোন না তোমাকে না, কোঅপারেট করে? আমি একেবারেই না কারোর উপর ডিপেন্ডেন্ট হতে পারি না। এবং এটা শুনে আশ্চর্য হয় অনেকে যে দাগ যেহেতু ওয়েব সিরিজ ছিল, ওখানে আমার কস্টিউম ডিজাইনার ছিলেন অ্যানি আপু। অ্যানি আপু অবশ্যই আমাকে হেল্প করেছেন, কিন্তু আমার মানে যেখান থেকে বেসিক্যালি স্টোরিটা শুরু হয়েছে যে আমার বাচ্চাটাকে আমার বাবা ফেলে দিয়েছে এবং আমি হন্যে হয়ে আমার বাচ্চাকে বিভিন্ন হসপিটালে খুঁজে বেড়াচ্ছি, সেই জার্নিটার যতগুলো কস্টিউম ছিল আমি আমার ডিরেক্টরকে রিকোয়েস্ট করেছিলাম যে সঞ্জয় ভাই আমার মনে হচ্ছে এটা কস্টিউমের দায়িত্বটা আমি নিলে বেটার হয়, সো ইফ ইউ গিভ মি দ্য পারমিশন আমি এটার দায়িত্বটা নিজে নিতে চাই। তারপর জাস্ট অ্যানি আপুর সাথে আমার কথা বলে নাও যে আপু কী কী কালার শেডস তুমি প্রেফার করছো, আমি এরকমভাবে আমার ড্রেসগুলোকে আমি ক্যারেক্টারটা করার সময় এভাবে দেখতে পাচ্ছি, ক্যারেক্টারটা যতবার আমি পড়ছি। আপু বললো হ্যাঁ তুমি তাহলে এই কয়টা ড্রেস নিয়ে নাও। ওরকম 3 থেকে 4টা ড্রেস আমার নিজের ছিল এবং ফর্চুনেটলি এটা নিয়ে কেউ কোনো অবজেকশন দেয় নাই, না অডিয়েন্স না ডিরেক্টর টিম, কেউ না। অ্যান্ড এটা না আসলে নিজেরটা নিজে করলে যেটা হয়, আমি দাগ করার পর রিয়ালাইজ করলাম আমি তো আসলে স্কেচ করে ফেলেছি যে আমার ক্যারেক্টারটা কেমন, মানে দাগের যদি চরিত্রটার নাম বলি ইরা আসলে কেমন, এই মুহূর্তে ওর মেন্টাল ফেসটা কি। সো আমি না ওরকমই একটা ড্রেস ক্যারি করছি, আমি ওইটার সাথেই প্রতিদিন আছি, আমি ওভাবেই আমার হেয়ারটাকে রেখে দিচ্ছি, আমি আমার নিজের রুমটাকে ভাবছি যে আমি এখন এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে আছি। সো এই প্র্যাকটিসগুলো করার যে সময়টা, এটাও একজন পারফর্মারের পাওয়াটা খুব জরুরি। ওই যে পার্থক্যের কথাটা শুনছিলাম যে যখন একটা ক্যারেক্টার নিয়ে সময় পাওয়া যায়, হোমওয়ার্ক করার টাইমটা পাওয়া যায় বা ডেপথে যাওয়া যায়, এখনই কিন্তু মানে একরকমের কথা মানে পাচ্ছিলাম যে কস্টিউমটা নিয়ে হ্যাসেলের মধ্যে দিয়ে যেতে হয়, আবার ওইখানে সে এতই ডেপথে চলে গেছে যে নিজেই দায়িত্ব নিয়ে নিচ্ছে। সো এই সময়টা পেলে না, তো ওইটা আমার কাছে মনে হয় যে মানে নাটকের টোটাল টিমদের কাছে আমার এটা একটা কি বলবো রিকোয়েস্ট থাকবে যে ইদার আমাকে আপনারা টাইম দেন অথবা আমাকে সাপোর্টটা দেন। মানে প্রবলেম যেটা হয় এত কম সময়ের মধ্যে সবকিছু অ্যারেঞ্জ করতে হয়, না আমার কাছে টাইম থাকে না আমার কাছে ওই সাপোর্টটা থাকে। সো এটা একটা বিশাল বড় প্রবলেম। ও যে বললো কস্টিউম অ্যারেঞ্জমেন্টের কথা, তা আমার বিয়ের পর আমি এই দায়িত্বটা আমার ওয়াইফ সুপ্রিয়াকে দিয়েছিলাম। তো ও পাজল হয়ে যায়, হ্যাঁ যে তুমি কালকে শুটিং, তুমি আমরা বলতে আমি কি করবো, কি দিব স্বাভাবিক, খুব হ্যাঁ স্বাভাবিক। এরপর থেকে বললো না ঠিক আছে থাক, তোমার পাজল হওয়ার দরকার নেই, আমিই করি। সো এরপর থেকে আমি আর কি অনেক কষ্টে ম্যানেজ করি।
আচ্ছা, আমরা ইম্প্রোভাইজেশন নিয়ে কথা বলছিলাম যে কিছু কিছু প্রজেক্টে গিয়ে দেখা যায় যে বেশ ইম্প্রোভাইজেশন চলে আসে। সেটা কখনো কখনো সেটা ডেপথে ঢুকে গেলে সমস্যা হয় না, কিন্তু কখনো কখনো সেটা আর্টিস্টকে পাজল করে দেয়। আপনার একটি রিসেন্ট প্রজেক্টের কথা শুনছিলাম যেখানে অনেক বেশি ইম্প্রোভাইজ করা হয়েছে, সম্ভবত সেটা মোস্তফা সরোয়ার ফারুকের ডিরেকশনে ছিল। হ্যাঁ, ওটা বিজ্ঞাপনে তো বিজ্ঞাপনে, আসলে হ্যাঁ। ইম্প্রোভাইজেশন থাকেই, বিকজ ক্লায়েন্ট থাকে ওখানে, তার এক ধরনের অবজারভেশন থাকে, ডিরেক্টরের থাকে। বিজ্ঞাপনটা আর কি এরকমই হয় আর কি। আচ্ছা, আর নাটকের ক্ষেত্রে যদি একটু বলি যে ইম্প্রোভাইজেশনের জায়গাটা। প্রচুর। আমি রিসেন্টলি একটা ফেস করেছি, একটা দুইটা নাটকে কাজ করতে যেয়ে ব্যাক টু ব্যাক, এবং আমি জাস্ট মাফ চেয়ে এসেছি যে ভাইয়া আমি মানে সারেন্ডার করছি যে আমি একদমই এরকম এত বেশি ইম্প্রোভাইজেশন দিয়ে আমি ভালো পারফরমেন্স করতে পারি না, কিন্তু আমাকে হোমওয়ার্ক করার সুযোগ দিলে আমি অনেক ভালো পারফরমেন্স করতে পারি। সো হোপফুলি আপনাদের সাথে নেক্সট টাইম আমার যখন কাজ করা হবে প্রপার হোমওয়ার্ক করে প্রপার একটা স্ক্রিপ্টের উপর কাজ সেখানে করা কি মানে হবে। স্ক্রিপ্টই ছিল না এরকম কিছু? স্ক্রিপ্ট ছিল, কিন্তু স্ক্রিপ্টটা আমার হাতে আগে পৌঁছায়নি, প্রথম কথা। দ্বিতীয় কথা যেটা হয় আপু, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড হোস্টিং এর, এটা অনেক ডিরেক্টরই আমাকে আমার এই ভুলটা ধরিয়ে দিয়েছেন, এবং কিছু কিছু জায়গাতে আমি নিজেও এটা খেয়াল করেছি যে আসলেই তো আমি তো এরকম করছি। যখনই ইম্প্রোভাইজেশনের ব্যাপারটা আসে, আমরা কিন্তু যারা হোস্টিং করি তারা কিন্তু একটা টেকনিক, প্রত্যেকের নিজস্ব একটা টেকনিক থাকে পয়েন্টসগুলো মনে রাখার, কি পয়েন্টসগুলো মনে রাখার, রাইট? সো ওইভাবে ওই টেকনিকটা কিন্তু আমরা আমাদের মতন করে ইম্প্রোভাইজ করে নেই। তুমি যে রিমেম্বার করে করে বলছো, বা তুমি যে তোমার কি নোটসগুলো মনে করে করে বলছো, এটা কিন্তু আমি কখনোই বুঝতে পারবো না। আবার আমিও যে বলছি সেটা তুমি বুঝতে পারবে না কখনো। কিন্তু নাটকের ক্ষেত্রে এটা বোঝা যায় যে আমি হোস্টিং করছি। আচ্ছা, সো এই সমস্যাটা অনেকবার আমাকে ফেস করতে হয়েছে। এখন যেহেতু আমি আমার এই উইকনেসটা জানি, আমি জানি যে আমার এরকম একটা সমস্যা আছে, যে আমাকে আমি যদি একেবারে আমার কনটেক্সট না জানি, তাহলে আমি ওই শর্ট ফর্মুলা, অর্থাৎ আমার কি নোটস মনে রাখার ফর্মুলা ইউজ করি। সো ইদার আই স্টার্টেড স্পিক লাইক আ ডিবেটার অর আ হোস্ট। সো এটা আমি যেহেতু জানি, সেজন্য আমি বারবারই রিকোয়েস্ট করি যে ভাইয়া মিনিমাম 3 দিন হাতে রেখে আমাকে নাটকের স্ক্রিপ্টটা দিয়েন, কারণ তাহলে আমি 3 দিনের মধ্যে বারবার স্ক্রিপ্টটাকে রিড করে আমার ক্যারেক্টারটাকে আমি নিতে পারবো আমার মধ্যে, যে হ্যাঁ আমি আমার এই ক্যারেক্টারটা এভাবে কথা বলে, আমার এই ক্যারেক্টারটা এভাবে তার পশ্চার এরকম, তার পোশাকটা এরকম, সে বাসার মানুষের সাথে এভাবে কথা বলে, তার টোনটা এরকম। তো এই ছোট ছোট ওয়ার্কগুলো তখন আমি করতে পারবো, তখন প্রোডাকশনটা আপনার আরও ভালো হবে। তো আমার ডিরেক্টর দুজন খুবই ভালো ছিলেন, তো তারা বলেছেন যে ঠিক আছে আপু, আমরা বুঝতে পেরেছি, ইনশাল্লাহ আমাদের পরে যখন কাজ করা হবে প্রপার অ্যারেঞ্জমেন্ট নিয়ে কাজ করা হবে। সো লেটস সি, যখন পরবর্তীতে আমাদের একটা ভালো অভিজ্ঞতা হবে দুই পক্ষ থেকে, তখন হয়তো এটা নিয়ে আরো ভালো গল্প আমি বলতে পারবো, মানে অভিজ্ঞতার গল্প। আচ্ছা, যেহেতু আজকে আমরা অভিজ্ঞতার গল্প শুনছি বেশ করে, তো এখন যারা, আচ্ছা দর্শক আছে, কল নিয়ে তারপরে যাব। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে? সুপ্রিয়া পুলিশ। হ্যালো। হ্যালো, আসসালামু জি, আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আমি আরিফ হোসেন শামীম বলছিলাম, নৃত্যশিল্পী। ও হাই শামীম ভাইয়া। আমি তো দেখছিলাম আমার মনের মানে আমার প্রিয় মানুষ দুইজন আছে। এক হচ্ছে আয়েশা খান তাহিয়া, আর একটা হচ্ছে লাবণ্য আপু। দুইজন আমার পরিচিত মুখ। আর তাহিয়ার সাথে তো আমি সেই ছোটবেলা থেকে আমার কত স্মৃতি, আর দেখে ভালো লাগছে। খুব সুন্দর করে হাসি মুখে সবাই কথা বলছে, দেখে খুব ভালো লাগছে। আর এইটাই বলার জন্য আর কি। আর তাহিয়া যদি তুমিও আমাদের খুব নাচ নিয়ে কিছু পছন্দের। বলে। শামীম, তুমিও আমাদের খুব পছন্দের। থ্যাংক ইউ। আর আমি শামীম ভাই লাস্টের কথাটা বুঝিনি। আমি বলতে চাচ্ছিলাম যে যদি নাচ নিয়ে কিছু বলে, আমি তো অনেকক্ষণ ধরে দেখছি আয়েশা খান তাহিয়া যে ছোটবেলা থেকে নাচের প্রোগ্রাম করে, এত স্টেজ করেছে, দেশের বাইরে গিয়েছে, তো নাটকের পাশাপাশি নাচেও যে এত ভালো করছে সেইটাও আমি শুনতে চাচ্ছি, এবং বাংলাদেশের দর্শকরা জানুক যে আয়েশা খান কত সুন্দর নাচ করতে পারে বা নাচের সাথে জড়িত আছে, এইটাই আর কি। থ্যাংক ইউ সো মাচ ভাই, আমরা নাচ নিয়ে আড্ডা দিয়ে দিয়েছি একটা, তুমি বোধহয় ওই অংশটুকু মিস করেছো। আমি স্যারের কথা বলেছি, আমার ফার্স্ট ডান্স পারফরমেন্স যখন তুমি নাচে ছিল না, ওই সময়ের কথা আমি বলেছি। থ্যাংক ইউ সো মাচ শামীম আমাদের সাথে কানেক্টেড হওয়ার জন্য। আশা করছি শেষ পর্যন্ত সাথে থাকবে, আমি জানি তুমি থাকবে আমাদের সাথে। ওই যে থাকে না যে নাচের ট্যুরগুলোতে কিন্তু অনেক মজা হয়, দেখা যায় যে
একতারাটা কোথাও মানে রাখলে যদি কিছু হয়ে যায় আমার প্রপসটা আমি আমার নিজের আমার নিজের সাথেই সাথে রাখি রাখি, তার হ্যাঁ। থেকে সেটা মানে তখন দেখা যায় যে সবাই তাকিয়ে আছে আর কি নিয়ে হাঁটছে। তো এরকম হয়তো কোনো মজার গল্প বা সেই স্মৃতিগুলো তোমার কাছ থেকে শুনতে চেয়েছে, যেহেতু নাচ নিয়ে তুমি দেশের বাইরে গিয়েছো, এরকম কিছু হয়তো আমার বা বলছিল। একবারই যাওয়া হয়েছিল, কারণ এর আগে বাসার থেকে পারমিশন ছিল না। আচ্ছা। যেহেতু কলেজ পর্যন্ত একেবারেই আমার প্যারেন্টস আমাকে অ্যালাউ করেনি দেশের বাইরে কোনো পারফরমেন্স করতে। তো ওটা তখন আমি প্রায় মানে গ্র্যাজুয়েশন শেষ করব ওরকম সময় 2019 সালের কথা। জুলাইয়ের 7 তারিখ বোধহয় আমরা ফ্লাই করেছিলাম। তারপর ওখানে যে আমাদের একটা কম্পিটিশন ছিল 21টা দেশের সাথে। আচ্ছা। সো ওখানে এরকম 7 দিনের একটা ভালো অভিজ্ঞতা হয়েছিল এবং প্রথম ইন্টারন্যাশনাল ট্যুর। আমি সবাইকে খুব মানে বুক ফুলিয়ে বলতাম যে ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্যুর, গভর্নমেন্টের টাকায় গিয়েছি, গভর্নমেন্ট আমাদেরকে টাকা দিয়েছে শপিং করার জন্য, মানে এক্সট্রা একটু ফ্লেক্স করতাম আর কি। অ্যান্ড তখন যাদের সাথে টিভিসি নিয়মিত করা হতো তারা তো বলতো যে ইস ভাই নাচ শেখা উচিত ছিল, নাচ শিখলে বোধহয় এরকম গভর্নমেন্ট ট্যুর দিতে পারতাম, নিজেদের পকেটের টাকা খরচ হতো না। সো এগুলো নিয়ে খুব ফ্লেক্স করতাম। বাট শামীম ভাইয়ের সাথে সম্পর্কটা খুব ভালো সময় কেটেছিল আমাদের 2010 সাল থেকে 2019 সাল পর্যন্ত। এবং আমার লাস্টের একটা কাজের কথা যদি বলি এই বছরের, ওখানে আমার নাচের একটু অংশ দরকার ছিল, একটু কোরিওগ্রাফি করার প্রয়োজন ছিল। আমি ডান্সার হিসেবে আমি ফাঁকিবাজ ছিলাম, এটা আমি অস্বীকার করি না, কারণ আমার না খুব বেশি খাটতে ইচ্ছা করতো না, কিন্তু আমি মানে স্টেজে যে প্রপারলি পারফর্ম করতাম, ওই রিহার্সালে একটু ফাঁকিবাজি করতাম, যেটা আসলে করা উচিত না। টার্কি টুরটা করতে যে এই ফাঁকিবাজির অভ্যাসটা চলে গিয়েছিল, যেহেতু টানা 1 মাস রিহার্সালের মধ্যে আমাদেরকে থাকতে হয়েছিল, অলমোস্ট 1 মান্থ। তো এরকম টুকটাক যখনই কোনো কাজের জন্য আমার কোরিওগ্রাফারের প্রয়োজন হয়, তখনই আমি শামীম ভাইকে ফোন দিয়ে বলে, শামীম ভাইয়া তুমি কি ফ্রি আছো, আমাকে একটু এই গানের এই অংশটুকু একটু কোরিওগ্রাফি করে দিও। সো থ্যাংক ইউ সো মাচ শামীম ভাইয়া যে তুমি আজকে আমাদের অনুষ্ঠানটা দেখছো, এবং লিটারেলি থ্যাংক ইউ সো মাচ। অনেক কিছু আসলে জাস্ট ফ্ল্যাশব্যাকের মতন ঠাস করে মনে চলে আসলো। ওকে, এত স্মৃতি আমাদের। হ্যাঁ, নাচের গল্প শুনলাম, আবার একটু নাটকের গল্প করতে চাই। যে যেটা বলছিলাম যে এখন যারা কাজ করছে, অন্য যাদের সাথে কাজ করা হচ্ছে তাদের সম্পর্কে একটু শুনতে চাই। তো আমি কিছু নাম বলবো, তাদের একটি ভালো দিক একটি খারাপ দিক বলতে হবে। আপনি যাদের সাথে কাজ করেছেন এরকম নামই আমি বলবো। তটিনী খুব সিরিয়াস, খারাপ দিকও খুব সিরিয়াস। আমি খারাপ দিকটা বুঝিনি। মানে যে খুব সিরিয়াস খুব থাকার কারণে serious। হয়তো বা পারফরম্যান্স ভুল হয়, এরকম কিছু বলতে চাচ্ছো? হ্যাঁ, আচ্ছা, মানে ফাম্বলিং করে হয়তো বা খুব না বেশি, খুব না, ফাম্বলিং মানে খুবই সিরিয়াস, এটা ওটা প্লাস পয়েন্ট, এটাই আবার মাইনাস এটাই আবার মাইনাস পয়েন্ট। কখনো কখনো সেটা প্যাথেটিক হয়। লেভেল থাকে, পরিমিত লেভেল থাকে, সো ওইটা আর কি খুব বেশি সিরিয়াস হয়ে যায়। যদি ওর সাথে আমার রিসেন্টলি কাজ করা হয়নি, ইদানিং ও খুবই ভালো কাজ করছে। ইদানিং কাজ করলে হয়তো ওর খারাপ দিকটা থাকবে না। ওকে, তাসনিয়া ফারিনের সাথে আমরা পরপর আপনার কিছু কাজ দেখেছি। হ্যাঁ হ্যাঁ, তাসনিয়া ফারিনের একটা ভালো দিক একটা মন্দ দিক। ফারিনের ভালো দিক হচ্ছে, আমি আগেই বলে দিই, ওরও সেটা ভালো দিক, স্ক্রিপ্ট মনে রাখে খুব ভালো। So, আমি কোনো ডায়লগ ভুলে গেলে এটা ওরা বলে দেয়। আর খারাপ দিক, না খারাপ দিক নেই, বলতে হবে নেই, কিভাবে বলবো। ফারিনের খারাপ আমিও কখনো শুনিনি, ফারিনের ব্যাপারে কোনো নেগেটিভ কথা। ও টাইমলি সেটে আসে আমি শুনেছি, ও চুপচাপ থাকে, অবসর সময় বই পড়ে, আমি এসবই শুনেছি ওর ব্যাপারে, আমি অলওয়েজ ভালো কথা শুনেছি। ওকে, নিহার সাথে কাজ করা হয়েছে। ওর সাথে বিজ্ঞাপন করা হয়েছে একটা, বিজ্ঞাপনে আমাদের অভিজ্ঞতা খুব ভালো ছিল, বিজ্ঞাপন তো গুছানো ছিল, সো ওই জন্য ভালো দিকও বলা খুব কঠিন, খারাপ দিকও নেই। আর যেহেতু এক্সপিরিয়েন্সটা কম সেই জায়গা থেকে। সেই জায়গা থেকে আয়েশা খানের 1 নম্বর ভালো দিক হচ্ছে ডায়লগ মনে রাখে। আমি যেটা আগেই বললাম, আমি ভুলে গেলে ওদিক থেকে বলে দেয়। আর খারাপ দিক, না খারাপ দিক নেই, ঘুমায় যায় সেটে, এটা না খারাপ দিক, এটা ভালো দিক, এটা ভালো দিক। এবং আমার আর ওর একটা আন্ডারস্ট্যান্ডিং এর যেটা ভালো জায়গা, হয়তো কোনো একদিন ও একটু সকালে আসলো, ও আবার আগে গেল, আমি আবার হচ্ছে আগে গেলাম, তো ও আবার সকালে আসলো, এইভাবে আমরা ব্যালেন্স করে নিই। সো ওর সাথে আমার এই আন্ডারস্ট্যান্ডিংটা হয়ে গেছে, কাজ খুব ভালো হয়। আর ও খুব পাঞ্চুয়াল, টাইমলি আসে, এটাও ওর ভালো দিক। তো আয়েশার কাছে যে প্রথম নামটা আমি বলতে চাই, তানভীর, আবু হুরায়রা তানভীর। একটি ভালো দিক একটি মন্দ দিক। ভালো দিক হচ্ছে ভাইয়া সেটের মধ্যে প্রচুর প্রাণবন্ত থাকে, মানে কখনো ভাইয়া থাকে না যে আমি যেরকম অফ পেলেই ঘুমিয়ে যাই, ভাইয়া এরকম না, ভাইয়া প্রচুর প্রাণবন্ত, খুবই হ্যাপি মুড নিয়ে থাকে সেটে। খারাপ দিক
ওই যে লেট নাইট হলে ভাইয়া তখন আস্তে আস্তে আমিও যেরকম ঘুমে পড়ে যেতে থাকি, ভাইয়ার হচ্ছে গিয়ে একটু অফ মুডে চলে যেতে থাকে যে আর কত রাত করবে, কেন তাড়াতাড়ি শুরু করলো না, যেহেতু ভাইয়াও নিজে টাইম এটা মেনটেন করে। খারাপ দিক বলা যায় না, এটা খুবই মানে ওই যে মানবিক দিক। স্বাভাবিক, হ্যাঁ, মানে খারাপ দিক তো আর নাই, সো এখন একটা তো বলতে হবে, তার জন্য বলে দিতাম আর কি যে এটা একটা খারাপ দিক। যে ওই টাইমেও আমরা আসলে অনেকেই পারেন যে হ্যাঁ ঠিক আছে চলেন, পিচড অফ হয়েও বলে যে ঠিক আছে চলেন কাজটা করে দিই। আমরা আসলে ওই অভিনয়টা করতে পারি না, আমরা বলে দিই যে সরি ভাইয়া আমার ব্রেন কাজ করছে না, আমি বাসায় যেতে চাই। সো তানভীর ভাই আর আমি হচ্ছে এই প্যাটার্নের মানুষ। প্যাটার্নের কথা যেহেতু আসলে আমি আমার একটা কথা তোমার সাথে শেয়ার করি, যে তুমি বলছিলেন যে কি নোটস কিছু মনে রাখি আমরা, তো এরকম আমি দেখেছি যে অনেকে শো শুরুর আগে অনেক প্রাণবন্ত থাকতে পারে, সেটা আমি কোনোভাবেই পারি না, কারণ আমি বারবার কি নোটস মনে করতে থাকি, আর কেউ আমার সাথে কথা বলে আমি খুব বিরক্ত হই যে এখন আমার সাথে কথা বলা যাবে না, আমি কি নোটস মনে আমার এই সমস্যাটা হতো, কিন্তু কিভাবে কিভাবে জানি এটা না হঠাৎ করে ঠিক হয়ে গেছে। কিন্তু থাকে না একটা প্রবলেম সলভ হলে নতুন একটা প্রবলেমের উৎপত্তি হয়, তো নতুন একটা প্রবলেম আবার ডিসকভার হয়ে গেছে। ওকে, একটি নাম তো শুনলাম, এরপরে তৌসিফ মাহবুব। তৌসিফ ভাইয়া যখন থেকে সেটে ঢুকেন তখন থেকে উনি একদম 100% হর্স পাওয়ার দিয়ে উনি কাজ করেছেন, মাশাআল্লাহ, ইটস আ ভেরি গুড হ্যাবিট অফ হিম। খারাপ দিক, ভাইয়ার কি কোনো খারাপ দিক আছে? না, ভাইয়ার কোনো খারাপ দিক সবাই এত ভালো। ভালো বলতে গেলে কি খারাপ, মানে এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে ওনারা তো আরো ভালো করে ইন্ডাস্ট্রিটাকে চেনেন, সো ওনাদের আসলে রাগও হয় না এখন। ভাইয়াদের এটাও একটা ভালো দিক, ভাইদের যে রাত হলো বলে যে উল্টা ভাইয়ার এসে আমাদেরকে, মানে আমরা যারা ছোট যারা নতুন আমরা ইন্ডাস্ট্রিতে, তাদেরকে এসে রিকোয়েস্ট করে বলে যে আপু অন্য একটা সিন না করলে ফেসে যাবে, ছেলেটাকে বিপদ থেকে উদ্ধার করে দাও, একটা সিন মানেই তার লাখ টাকা চলে যাবে, আমি জানি তোমার কষ্ট হচ্ছে বাট একটু করে দাও। দেখা যায় যে আমাদের যারা কো আর্টিস্ট তারা অন বিহাফ অফ ডিরেক্টর বা ডিরেক্টর টিমের পক্ষ থেকে তারা এসে রিকোয়েস্টটা করে। সো কোনটার জন্য খারাপ বলবো তৌসিফ ভাইকে? আর এই যে পাশে যে বসে আছে শাশ্বত দত্ত, শাশ্বত ভাইয়ের প্রথম ভালো দিক হচ্ছে যে পাংচুয়াল, সেটার জন্য কখনো আমার টাইম নিয়ে, মানে আমি সেটে ঢুকে দেখি যে উল্টা শাশ্বত ভাই সে ঘুমাচ্ছে, মানে দেখা যায় যে ও 15-20 মিনিট আগে চলে আসে ওর কল টাইমে, মানে ওর কথা হচ্ছে আমি দরকার পড়লে সেটে যেয়ে ঘুমাবো। এটা একটা ভালো দিক ভাইয়ার। খারাপ দিক এখন পর্যন্ত পাইনি, যে 6টা কাজ একসাথে আমরা করেছি বা 4টা কাজে তো একসাথে স্ক্রিন শেয়ার করা হয়েছে, 4টা কাজে পাইনি আমি কোনো খারাপ দিক। কারো কোনো খারাপ দিক নেই, ওর তো আরো ভালো দিক, ও তো সিগারেট খায় না, চা কফিও খায় না, কিছুই খায় না ও, সো ওর তো ভালো দিকের উপর ভালো দিক, খালি কি নিয়ে কথা বলবো। কারোর কোনো খারাপ দিক আবিষ্কার করা গেল না, সবাই ভালো ভালো ভালো, সবাই ভালো, হ্যাঁ, যে যার মানে থাকে না আপু, আমি হয়তোবা কোন একটা বিষয় নিয়ে রেগে গিয়েছি, এখন আমি যদি সে রাগটার রিয়াকশন দেখাই অনেকের চোখে আমি তখন খারাপ হয়ে যাব, বাট সে তো এটার পেছনের কাহিনীটা জানে না যে আমি কি কারণে আসলে রিয়াকশনটা দিলাম। এখন শুধু আমি আমার একজন কো আর্টিস্টকে দেখলাম একদিন রাগারাগি করতে, সেটার বেসিসে তো আমি তাকে খারাপ বলতে পারি না। লেটটা নিয়ে আমি খারাপ বলবো, হয়তো বা সে জানে যে ইন্ডাস্ট্রিতে সবাই মানে অনেক আর্টিস্টই লেট করে ঢুকেন, তার জন্য সেও হয়তো বা নিজেকে এই বুঝি দিয়ে দিয়েছেন যে আমি এত আগে যে এত পাংচুয়ালিটি মেনটেন করে আমি তাহলে কি করব, সেটার জন্য আমি তাকে ব্লেম করতে পারি না। কাজটা শুরু হতে লেট হলে আগে গিয়ে বসে থাকলে আমার যেটা হয় যে এনার্জি ফল করতে থাকে, এটা আমাদেরও খুব হয়, যেহেতু আমাদের দুজনেরই ব্যাকগ্রাউন্ড হচ্ছে টিভিসি ইন্ডাস্ট্রি এবং আমরা না ইউজ টু, আমাদেরকে যদি বলা হয় যে সকাল 4টার সময় কল টাইম, উই উইল বি দেয়ার, কিন্তু আমাদের কথা হচ্ছে 4টার সময় কল টাইম মানে 6টার সময় তোমার ক্যামেরা ওপেন হওয়ার কথা, সবকিছু মিলিয়ে 2 ঘন্টা হাতে সবকিছু সেট আপের জন্য। সো আমি 6টার থেকে তোমাকে সাপোর্ট দিয়ে দিব, কিন্তু আমার তো রাত 10টা 11টার মধ্যে তো আমাকে ছাড়তে হবে তোমার, বা নাটকের ক্ষেত্রে যেহেতু আরো অনেক সিন থাকে, সো আমাকে তাহলে 8টা 9টার মধ্যে তোমার ছাড়তে হবে, এটা তো মেনটেন করতে পারে না। মানে আমার এই খারাপ দিকটা শাশ্বত ভাইয়া দেখেনি, বাট কিছু মানুষ দেখেছেন এটা, যে আমি রিয়াক্ট করেছি, আমি বলেছি যে ভাইয়া আমাকে কল টাইম দিয়েছেন 10টায়, আই কেম অন টাইম, এখন রাত 11টা বাজে, আমার পক্ষে আমার ব্রেন আর কাজ করছে না, মাই ব্রেন নিডস টু স্লিপ, সো আমাকে এখন যেতে দিতে হবে, আমি কালকে আবার ঠিক 10টার সময় চলে আসবো। তখন আমাকে হয়তো বা রিকোয়েস্ট করছে যে আপু একটা সিন আজকে করলে কালকে প্রেশারটা, আমি ভাই তাহলে কালকে আরও 1 ঘন্টা আগে দরকার পড়লে আপনারা কল টাইম দেন। আবার যেদিন দেখা যায় যে আমরা সবাই পৌঁছে গিয়েছি সেদিন হয়তো আমাদের টিমের একজন ইম্পর্ট্যান্ট মেম্বার আসেনি, লাইক ডিওপি, সো এটা তো খুব একটা, মানে ডিওপি ছাড়া কিভাবে শুট করব আমরা, সো এই ধরনের কিছু না কিছু হ্যাসেলসের মধ্যে দিয়ে যেতেই হয়, সেজন্য না কাউকে আসলে খারাপ বলার ওই সুযোগটা আমাদের হাতে থাকে না যে কী কারণে খারাপ বলবো, কারণ আমি না হয় ইন্ডাস্ট্রিতে নতুন, বাট তারা তো ইন্ডাস্ট্রিতে এই সিস্টেমসের আন্ডারে বছরের পর বছর, সো এটা আসলে তারা যদি চেঞ্জ করার স্টেপ না নেন তাহলে তো আসলে ইন্ডাস্ট্রি চেঞ্জ হবে না।
আচ্ছা, তখন কথায় কথায় ওয়ার্কশপের কথা চলে এসেছিল। তুমি বলছিলে যে 2022-তে হ্যাঁ জামিল স্যারের ওয়ার্কশপ করেছো, সেখানকার এক্সপিরিয়েন্সটা একটু আমাদের সাথে শেয়ার করো। খুবই ভালো ছিল। আমি তো অন্যান্য কোনো থিয়েটারে কখনো কাজ করিনি। আমার খুব ইচ্ছা ছিল যে আমি থিয়েটারে 6 মাসে একটা কোর্স করব, কিন্তু 2020 পর্যন্ত পড়াশোনার এত প্রেশার ছিল যে ওটা না আর হয়ে ওঠেনি। আর পড়াশোনা একবার শেষ হয়ে গেলে না নিজেকে একটু মুক্ত বিহঙ্গ মনে হয়, এটার জন্য না আর তখন মনে হয় যে থাক, আবার 6 মাসে এরকম পড়াশোনার মধ্যে ঢুকবো, থাক বাদ দেই। তো যেহেতু আমার মধ্যে একটু ফাঁকিবাজি ব্যাপারটা আছে, টেন্ডেন্সি আছে, সো আমি তখন খুঁজছিলাম যে আমি যেখানে 6 মাস সময় দিতে চাই এমন একটা জায়গা হতে হবে যেখান থেকে আমি কিছু শিখে বের হয়ে আসতে পারবো এবং পরবর্তীতে আমি চর্চা করতে পারবো। যেহেতু আমার মঞ্চে পারফর্ম করার ইচ্ছা নেই, কিন্তু আমি যা শিখবো সেটা যাতে আমি আমার ভিজুয়ালে যাতে আমি কাজে লাগাতে পারি, সেটা টিভিসি হোক, ওটিটি হোক, নাটক, সিনেমা, হোয়াট এভার দ্য প্ল্যাটফর্ম ইজ। তো এরকম অনেক খুঁজতে খুঁজতে আমার হাতে লাস্ট অপশন দুটো ছিল, প্রাচ্যনাট, আরেকটা হচ্ছে জামিল স্যারের ক্লাস। তো দুটার মধ্যে তখন আমি ভাবছিলাম যে কোনটা করলে বেটার হয়। তো বেশিরভাগ ভোটে যাচ্ছিল প্রাচ্যনাটের দিকে, কিন্তু প্রাচ্যনাট 6 মাসের, 6 মাস তো পসিবল না, আগে একটু দেখি যে বেসিক্যালি থিয়েটারের মধ্যে করানোটা কি হয়। এটার জন্য বিসমিল্লাহ বলে 3 মাসের কোর্সে ঢুকলাম, কিন্তু জামিল স্যার ওখানে আবার ভাইভার মধ্য দিয়ে যেতে হয়। আবার জামিল স্যার প্রচুর টাইম মেনটেন করেন। আমি ভাইভার দিনই 1 ঘন্টা লেট, অ্যান্ড আমার সিভির মধ্যে বড় বড় করে লেখা আমি ডিসিপ্লিন, ডেডিকেশন আর ডিটারমিনেশন মেনটেন করি, আমি টাইম মেনটেন করি, যেহেতু হোস্টিং করি টাইমে তো আমার সমস্যা হয় না, টাইম মেনটেন করি। ও মাই গড, স্যার তাকিয়ে বলেন যে আপনি তো আজকে 1 ঘন্টা লেট। ডিসিপ্লিন তো আমি দেখতে পাচ্ছি না, এখন ডেডিকেশন আর ডিটারমিনেশন কতটুকু আছে সেটা দেখার বিষয়। আমি তো ভয়ে ভয়ে যে আল্লাহ টিকে গেলে এবার হয়। পরে টেক্সট আসলো যে টিকেছি আমি। তারপর থেকে 28 দিনের আমাদের একটা না তো না, প্রতি সপ্তাহে 3 দিন করে ক্লাস থাকতো, এইভাবে ক্লাস হলো। তখন বুঝলাম যে থিয়েটারটা অ্যাকচুয়ালি কতটুকু ইম্পর্টেন্ট। মানে আমাদের প্রত্যেকটা অ্যাক্টরেরই লাইফে একবারের জন্য হলো থিয়েটার করে আসা উচিত। এই কারণে নিজেদেরকে গ্রুমিং করার জন্য একটা স্ক্রিপ্টকে কিভাবে পড়তে হয় এটা আমি সেখান থেকে জেনেছি, একটা ক্যারেক্টার নিয়ে কিভাবে ভাবতে হয় সেটা আমি এখান থেকে জেনেছি। ইভেন তো আমি অ্যাক্টিংয়ের উপর কোনো বই কখনো পড়তাম না, সো আমি সেই বইগুলো পড়া শুরু করি আস্তে আস্তে। আমি কিছু ইন্টারভিউস বলতে গেলে আগে শুধুমাত্র নিজের শো সঞ্চালনার প্রয়োজনেই ইন্টারভিউসগুলো দেখা হতো, এখন অ্যাক্টিংয়ের উপর বেস করে যতগুলো ইন্টারভিউস আছে সেগুলো এখন একটু দেখা হয়। এবং মানে আমি খুবই লাকি, আমি বলবো জামিল স্যারের প্রোডাকশনে তখন যতক্ষণ ধরে ক্লাসটা চলছিল, জামিল স্যারের ওই ওয়ার্কশপটা, ততদিনের মধ্যে স্টানিস্লাভস্কি মেথডের 5টা মেথড আমাদেরকে শেখানো হয়েছিল। এবং দাগ কাজটা সবসময় আমার এত ক্লোজ টু দি হার্ট থাকবে এই কারণে আমি ওই 5টা মেথডকে দাগের মধ্যে ইমপ্লিমেন্ট করেছিলাম যতটুকু আমি আমার জায়গার থেকে পেরেছিলাম। হয়তোবা স্যারকে দেখাতে পারলে বা মহসিন আপুকে দেখাতে পারলে তারা আরও অনেক ভুল ত্রুটি আমার ধরিয়ে দিতেন, কিন্তু আমি যে মানে যা আমি পড়ছি তা আমি প্র্যাকটিক্যালি ব্যবহার করতে পেরেছি, এইটা আমার কাছে খুবই ফান পার্ট ছিল। এবং সেটার জন্যই হয়তো বা ড্রেসটা ডিজাইন করা, ক্যারেক্টারটা নিয়ে ভাবা আমার জন্য খুব একটা দুরূহ বিষয় ছিল না। এবং তাদের যে কোনো টিম মেম্বারকে জিজ্ঞাসা করলেই তারা বলবে যে আয়শা কখনো আমাদের সাথে কথা বলতো না, ওর সিন ডান ও ইদার যে ঘুমায় থাকতো অথবা ওর মতন করে থাকতো, ও আমাদের কারোর সাথে এসে গাল গপ্প করতো না। মানে ওই 7টা দিন আমি একদমই ইরার মধ্যে ছিলাম। আমি আমার নিজের ওয়েট নিজে গেইন করেছি, আমাকে ডিরেক্টর এটা বলেন নাই, বাট আমার মনে হয়েছে যেহেতু গল্পটা শুরুই হচ্ছে আমার প্রেগনেন্সির পর থেকে, এবং বাংলাদেশের প্রেক্ষাপট থেকে আমরা কিন্তু প্রেগনেন্সির সময় একটু ফুলে যাই, যেহেতু আমরা এখানে ইয়োগা যথেষ্ট মানে ওটা পার্সন টু পার্সন ভ্যারি করে, যেহেতু আমরা এখানে ইয়োগা করি না বা মাতৃত্বকালীন সময়ে যে টেক কেয়ারটা আমাদের শরীরের প্রতি যে টেক কেয়ারটা করতে হবে ওটা আমরা করি না, আমরা বরং আরও আমাদের বাচ্চাদের যে হেলদি হয়, সুস্থ হয়, স্বাভাবিক হয় ওটার প্রতি আমরা বেশি মনোযোগী হয়ে অনেক খাবার খেতে থাকি। সো ওইটাই মাথায় রেখে আমিও প্রচুর খাবার খেয়েছি। তখন আমি বারবার আমার মাকে যে জিজ্ঞাসা করতাম যে মাম্মা যখন মাইশাপু তোমার পেটে ছিল, যেহেতু আমার বড় বোন তার ফার্স্ট বেবি, যে মাইশাপু যখন তোমার পেটে ছিল তখন তোমার অনুভূতি কী ছিল। আমি বেশ কিছু এরকম আপুদেরকে যারা রিসেন্টলি মা হয়েছিলেন তাদেরকে আমি জিজ্ঞাসা করতাম হোয়াট ওয়াজ ইউর ফিলিং অ্যাবাউট ইউর ফার্স্ট বেবি, যখন ও পেটে ছিল তুমি যখন ও মুভ ফিল করতে পারলে তখন তোমার মনের অনুভূতি কী ছিল। এই সব কিছু হোমওয়ার্ককে জোড়া দিয়ে তখন আমি
কাজটা করি এবং প্রোডাকশনটা দেখে যখন সবাই বলে যে আয়শা ইউ ডিড আ ব্রিলিয়ান্ট পারফরমেন্স, তখন আমার জাস্ট মনে হয়েছিল যে আই উইশ আমি জামিল স্যার আর মোহসিন আপুকে একটা হাক দিতে পারতাম, আমাকে অ্যাটলিস্ট এতটুকু ওনারা শেখার সুযোগ করে দিয়েছিলেন বলে। সো এই দুটা মানুষের কাছে বোধহয় আমি আরও কোর্স করা হবে কি হবে না আমি জানি না, ইচ্ছা তো অবশ্যই আছে করার, কিন্তু আজীবন এই দুটো মানুষের কাছে আমি কৃতজ্ঞ থাকবো যে তারা আমাকে অ্যাটলিস্ট এতটুকু ধরিয়ে দিয়েছেন, গ্রামারটুকু ধরিয়ে দিয়েছেন, বাকিটুকু তো নিজের কাজ করার বা নিজের পড়ার ব্যাপার। আয়শার কাছে খুব সুন্দর একটা অভিজ্ঞতার কথা শুনলাম। একটু বিপরীতে যাব, এখন তো মাশাল্লাহ দুহাত ভর্তি কাজ, কিন্তু শুনছিলাম যে একটা সময় গেছে যে সময়টা অনেক অনেক অডিশন দিতে হয়েছে, একটা স্ট্রাগলিং পিরিয়ড ছিল লাইফে। সেই সময়ের ঠিক কোন ঘটনার কথা খুব বেশি মনে পড়ে? সেই সময়ের ঘটনাগুলো না আসলে সবগুলো একই ছিল, একই ছিল, পুনরাবৃত্তি। পার্টিকুলার কোনো দিতে একটা দিতে মানে ইউজ টু নিকেতন পাড়ার এমন কোনো গলি নেই যে হচ্ছে আমি চিনি না, এমন কোনো হাউস নেই আমি চিনি না, প্রোডাকশন হাউস টিভিসির অডিশন দিতাম, হ্যাঁ খুব ভালো হয়েছে, হয়নি, হয়েছে, হয়নি। তো এরপর ফ্রাস্ট্রেটেড ছিলাম আর কি, একই ফ্রাস্ট্রেশন, হচ্ছে না। একসময় ভাবলাম যে ছেড়েই দিব, কিন্তু প্যান্ডেমিকের ওই সময়টাতে আমি কিছু বিজ্ঞাপন আমার সারা ফেললো, সেনোরার বিজ্ঞাপন, তারপর হচ্ছে বিকাশের বিজ্ঞাপন, তারপর ওয়ালটনের বিজ্ঞাপন, তিন রকম বিজ্ঞাপন ছিল, একটা নেগেটিভ ক্যারেক্টার, একটা সোশ্যাল ট্যাবু নিয়ে চ্যালেঞ্জ করা, এবং আরেকটা খুব ইমোশনাল। সো এই জায়গা থেকে আমি আসলে এটা আমার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। তারপর আমি ডিরেক্টরদের চোখে পড়ি, তারপর আমি নাটক করি, নাটক করার পরেও পাচ্ছিলাম না, তখন ধরে নিলাম যে আমাকে দিয়ে কিছু হবে না, কিন্তু তারপর মানে উপরওয়ালা সব জানে, মুখ তুলে তাকালেন, তো তারপর ঘুরে গেল। তারপর এই যে ঘুরে গেল, হ্যাঁ, আয়শার কাছে যেরকম একটা তার সুন্দর অভিজ্ঞতার কথা শুনলাম, ঘুরে যাওয়ার পরে এখন যত অভিজ্ঞতা হয়েছে নিজের ঝুলিতে, কোন অভিজ্ঞতাটা আপনাকে খুব ভালো লাগার অনুভূতি দেয়? ওই আমি যেটা বলতাম যে ছোটবেলায় আমার অভিনয় করার ইচ্ছে ছিল, খেলোয়াড় হওয়ার ইচ্ছে ছিল, কারণ কি খেলোয়াড় তাকে টিভিতে দেখা যায়। তো একই রকম ভাবে যখন আমি এখন কাজ করি, কাজ করার পর যখন কমেন্ট বক্সে, ইউটিউবে, ফেসবুকে মানুষ প্রশংসা করে ভালো কাজের, আবার সমালোচনাও করে, তারপর যখন লোকজন সেলফি তুলতে চায়, তখন এই অনুভূতিটা খুব আলাদা। এবং তখন আমার মনে হয় আমি যদি 9টা 5টা চাকরি করতাম, হয়তো এই মানুষের ভালোবাসাটা কাজ থেকে পেতাম না, এবং তখন কিন্তু আমাকে আরো ভালো কাজ করার প্রতি আরো দায়বদ্ধ করে তোলে। সো এই জিনিসটা আমি এভাবে এনজয় করি। দুজনের এক্সপিরিয়েন্সের কথা শুনছিলাম, খুব ভালো লাগছিল, কিন্তু শুনতে শুনতে একদম কখন যেন শেষের দিকে চলে এলাম, হাতে একদমই সময় নেই। তো কেমন লাগলো আজকে রূপকথা রাতে এসে? আর ইন্টারভিউ দর্শকদের জন্য কিছু বলতে হবে, কে ফার্স্টে বলবে? লেডিস ফার্স্ট, বড় আগে। ওকে। হ্যাঁ, আমি নিজে একজন এনটিভির দর্শক, এবং এখন আমি এনটিভির নাটকেও কাজ করি, চেষ্টা করি ভালো ভালো কাজ করার, এবং এনটিভি বরাবরের মতোই ভালো কাজ ওরা প্রমোট করার চেষ্টা করে, ভালো গল্পে তারা অর্থলগ্নি করে। সো সেই দায়বদ্ধতা থেকে আমি ভালো কাজ করার চেষ্টা করছি। আপনারাও এনটিভির পাশে থাকবেন, এনটিভি দেখবেন। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ এনটিভির মানে এই প্রোগ্রামের প্রডিউসার যিনি, তাকে মোস্তফা ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে ইনভাইট করার জন্য। লাবণ্য আপুকেও ধন্যবাদ এত সুন্দরভাবে আমাদেরকে দর্শকের সামনে উপস্থাপন করার জন্য। আর দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের ভালোবাসা পেয়ে আসলে আমরা সামনের দিকে এগিয়ে যাবার অনুপ্রেরণা পাই, আর নিজের পরিবারের কাছে ফিরে আসতে সবসময়ই ভালো লাগে। আমার এনটিভি আমার কাছে একটা পরিবারের মতন, কারণ এই এনটিভির প্ল্যাটফর্মেও আমি নিজেকে গ্রুমিং করার অনেক সুযোগ পেয়েছি। যেহেতু শুরুটা হয়েছিল হোস্টিংয়ের সিটে বসে, আজকে গেস্টের সিটে বসে এতটুকু অনুধাবন হচ্ছে যে গত 2 বছরে কিছুটা একটা অর্জন করতে পেরেছি, না হলে এই সিটটাও একটা মূল্যবান সিট, এই সিটে হয়তো আমি বসতে পারতাম না, এবং এটা সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসার জন্য। দোয়া করবেন আমাদের দুজনের জন্য, যাতে করে আমরা আরও ভালো ভালো কাজ উপহার দিতে পারি, এবং আমরা যাতে আমাদের নিজের গতিতে সামনের দিকে এগিয়ে যেতে পারি, নিজেদের আরও ভালোটা যাতে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি। আমারও খুব ভালো লাগলো দুজনের সাথে কথা বলে। আর সামনে যেহেতু দুজনেরই আমরা সিনেমা পাবো, বড় পর্দায় দুজনকে দেখতে পাবো, তো সেই জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো। প্রিয় দর্শক, রূপকথার রাত আজকের মতো আপাতত এখানেই শেষ করছি, তবে আগামী সপ্তাহে আবারও দেখা হবে সেম টাইমে। সবাই খুব ভালো থাকুন, শুভরাত্রি।